আমাদের কেরিয়ার আড্ডায় আমাদের আজকের প্রথম সেশন এবছর UG4 এবং PG2 আমাদের যাদবপুর ইউনিভার্সিটি আমাদের ভাইয়েরা এবং বোনেরা ওরা সব জয়েন করেছে আজকে। আমি দেখতে পাচ্ছি প্রায় 35 জন আজকে আমরা জয়েন করেছি কেরিয়ার আড্ডায়। এবং আমি আর কিছু না বলে আমরা এটা নিয়ে যথেষ্ট প্ল্যানিং করেছি। আমি আমাদের প্লেসমেন্ট কোঅর্ডিনেটর UG4 নাসিমকে বলবো যে আমাদের যারা প্যানেল আছে, প্যানেল বলা উচিত না, আমাদের একেবারে দাদা, নিজেদের মানুষ, সব বন্ধু, সবাইকে যদি ইন্ট্রোডিউস করে দিস এবং আমাদের অনুষ্ঠান যদি শুরু করে দিস নাসিম, খুব ভালো হয়। নাসিম, একটু দেখতে চাই। গুড ইভিনিং এভরিওয়ান। আমি নাসিম, UG4 প্লেসমেন্ট কোঅর্ডিনেটর। আমাদের আবদারের জন্যই আমাদের বেজাদুদ্দিদা আমাদের জন্য এই কেরিয়ার আড্ডা যে একটা সেশন বা প্রোগ্রাম আমাদের জন্য রেখেছেন। এর কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই কনফিউজ, ফোর্থ ইয়ারে এসে এবং থার্ড ইয়ারে এসে যখন তাদের কাছে আর কোনো সময় থাকে না এক্সট্রা করে ভাবার জন্য, তো সেই জন্যই আমরা একটা কেরিয়ার আড্ডা বা কেরিয়ার কাউন্সেলিং যেটা বলতে পারি আমরা, সেটা আজকে প্রোগ্রামে আমরা রেখেছি। আমাদের যে অ্যালুমনি বা আমাদের সুপার সিনিয়র বলতে পারবো আমরা, আমাদের তারা আছেন এবং আমি সবাইকে বলবো যে দাদাদের অবশ্যই চেনে, যেহেতু অলরেডি আগে স্ক্রিনে দেখা হয়েছিল যে দাদাদের ব্যাকগ্রাউন্ড কি। আমাদের প্রলয়দা আছে, সুরেশদা আছে এবং শিবমদা আছে। প্রদীপ ঘোষদা। ডক্টর প্রদীপ ঘোষদা হচ্ছে ভিপি এবং FR&D হেড মাইলিনের। কে সুরেশদা আমাদের সিনিয়র ম্যানেজার ফাইজার থেকে এবং শিবম কর্মকর্তা আমাদের প্রাইম মিনিস্টার রিসার্চ ফেলো IISI SP। আমি একে একে যতজন জয়েন করেছিস সবাইকে আমি অনুরোধ করব যে তাদের মাইক এবং ভিডিও অন করে একে একে যাতে নিজেদের ইন্ট্রোডিউস করে দিস, তাহলে দাদারাও বুঝতে পারবে যে তারা আমাদের সাথেই কানেক্ট করছে। না হলে কি হবে, যে দাদাদের মতো বলে যাবে, আমরা কোনো রকম ফিডব্যাক দেবো না, তাহলে ওই সেই ক্যামেরাতে শুটিং করার মতো হয়ে যাবে। তো যারা আছিস অ্যাটলিস্ট মানে ঠিকঠাক জায়গাতে আছিস, তারা ভিডিও অন করে এবং মাইক অন করে নিজেদের নাম, ডিপার্টমেন্ট বলে দিস। খুব তাড়াতাড়ি 5-6 সেকেন্ডের মধ্যে এক একজন বলে গেলে ভালো হয়। হ্যাঁ, স্টার্ট। নাসিম, আমার মনে হয় নাম ধরে তুই না ডাকলে ওরা ওপেন আপ করছে না, আর নইলে ডাইরেক্টলি আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যেতে পারি আমার মনে হয়। ঠিক আছে নাসিম, তোর কাছে কি কোশ্চেন গুলো আছে সব, নাকি ওরা করবে ডাইরেক্টলি? নাসিম, মিউটে আছিস? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় কোশ্চেন অ্যান্সারে চলে যাও, ওরা তো তখন ভিডিও অন করে কোশ্চেন করতে পারবে। আচ্ছা, ইনিশিয়ালি মনে হয় ওরা একটু লজ্জা পাচ্ছে, আমি জানি না। হ্যাঁ, আমাদের দাদাদের ব্যাকগ্রাউন্ডের সাথে ছেলেদের ইন্টারেস্টটা খুব একটা ওভারল্যাপ করছে না, যদিও আমি চেষ্টা করব বা আমি কোঅর্ডিনেট করার চেষ্টা করব। তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরাই দিয়েছে যে সেলস এবং মার্কেটিং। তো আমি এখন প্রোডাকশনের কোশ্চেনগুলো দিয়ে শুরু করছি। এখানে মানে মেনলি যেটা ছেলেদের মেন কোশ্চেন, যে আমি যে ছেলেরা বা যে ক্যান্ডিডেট প্রোডাকশানে বা ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে যাচ্ছে, হোয়াটএভার, সেটা QC হতে পারে, QA হতে পারে, বা প্যাকেজিং হতে পারে, প্রোডাকশন হতে পারে। তো তারা জানতে চাইছে, ওদের মেন কোশ্চেন যে গ্রোথ কেমন, মানে ওরা বাড়ি থেকে যাবে, আর আমাদের কলকাতাতে তো সেরকম কোনো প্ল্যান্ট নেই থাকার মতো। তো ওদের মেন কোশ্চেন যে গ্রোথ কেমন। মানে আমি যে উড়ান সাথীতে এই যে UG4 এর আমাদের ভাই বোনেরা যেগুলো ফিল আপ করেছিল, তাতে আমরা দেখতে পাচ্ছি ভেরি ক্লিয়ারলি প্যাটার্নটা হচ্ছে প্রোডাকশন QC QA তে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু যেতে চাইছে। সেলস অ্যান্ড মার্কেটিং মোটে 3 জন, ওখানে দেখা যাচ্ছে, আমি অলরেডি শেয়ার করেছি, ওখানে কিন্তু 11 জন নাম এনলিস্ট করেছে। আর IT, ফার্মাকোভিজিলেন্স, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আজকে মনে হয় আমাদের প্রোডাকশন QC QA নিয়ে আমরা যখন কথা বলছি, তো আমি একে একে সবার হায়ার স্টাডিজেও 7 জন, এবং সেটা খুব এনকারেজিং নাম্বারটা,
তো আমি প্রথমেই তাহলে আমি সুরেশের কাছে চলে যাব। সুরেশ, যদি প্রোডাকশন কিউসি কিউএ এই গ্রোথটা কেমন, এটা নিয়ে যদি জেনারেলাইজড একটু সুরেশ বলো তাহলে খুব ভালো হয়। স্যার আমার কথা আমি বলছি, আমি ভিডিওটা যেহেতু অন রাখছি না বিকজ অফ আমি বললাম তো মাল্টিপল থিংস আর গোয়িং অন রাইট নাও, বাট ফার্স্ট অফ অল গ্রোথ নিয়ে যাদবপুরের ছেলেদের গ্রোথ এবং জবস এই দুটো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই অ্যাট এনি পয়েন্ট অফ টাইম, এনি ডে ইন লাইফ, এনি ইয়ার ইন লাইফ। কারণ আমরা যেহেতু ইন্ডাস্ট্রিতে এত বছর আছি, আমরা ভালো করে জানি ইন্ডাস্ট্রিতে অন্য ডিপার্টমেন্ট, অন্য ইউনিভার্সিটির যা স্টুডেন্টস গুলো আসে, তাদের ক্যালিবার, তাদের পটেনশিয়ালস, তাদের লাইফস্টাইলস, তাদের যেই লেভেল অফ এডুকেশন পেয়েছে, আমরা 5 to 50 টাইমস অলরেডি আপ ইন দ্য স্কাই। সো গ্রোথ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, বাট এই বাটটা হলো বহুত বড় বাট। ফার্স্ট 5 to 6 ইয়ার্স একটু গ্রাউন্ডে কাজ করতে হবে। এই যে ডিস্টিংশনটা আছে, এই ডিস্টিংশনটা সবাই মানে অ্যাডপ্ট করতে পায় না। বেদাদাও লাইন থেকে স্টার্ট করেছে, আমিও আমার ক্যারিয়ার লাইন থেকে স্টার্ট করেছি। আমাদের বাড়ি যেরকম দেখি সেরকম যদি আমরা কোম্পানি দেখতে স্টার্ট করে দিই, তো গ্রোথ ইজ সামথিং চোখ বন্ধ করে মানে তোমরা অনেক ওপরে যাবে, অনেক 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 ওপরে যাবে, তার মধ্যে কোনো সন্দেহ নেই। And this is from me, who has started way back in 2003 as a very sharp floor level chemist, और कुछ भी नहीं है। একদম কেমিস্ট হিসাবে তাহলে সুরেশ, তুমি তোমার ক্যারিয়ার শুরু করেছো এখন ফাইজারের সিনিয়র ম্যানেজার, এবং ওই সময় তো নামমাত্র স্যালারি মনে হয় তুমি ড্র করতে। আমি আমার জীবনে বলতে পারি আমি 1200 টাকা স্যালারি প্রথম ড্র করতাম, সেটা তো প্রায় 25-30 বছর আগে। কিন্তু প্রথম 2-3 বছর লেগে থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং তারপরে মনে হয় গ্রোথটা খুব ন্যাচারাল। আর&ডি থেকে যদি প্রদীপ একটু বলে যে কেউ যদি আর&ডি তে যায় তার গ্রোথ কেমন হবে। প্রদীপ একটু ভিডিও অন করে বললে খুব ভালো হয়। সুরেশ যেভাবে বললো আমিও ঠিক একই কথাই বলতে চাই। আমাদের যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য গ্রোথটা কিন্তু আনলিমিটেড, যেহেতু ওদের বেসিক নলেজটা অনেক স্ট্রং, সেই জন্য গ্রোথ নিয়ে কোনো প্রশ্ন থাকে না আমাদের। প্রবলেমটা থাকে ইনিশিয়াল জব এন্ট্রিতে, এখন একটু বেরিয়ার আছে, কারণ হচ্ছে যে ডিমান্ড সাপ্লাই রেশিওটা আগে যেমন ছিল এখন অতটা সেভাবে নেই। এখন আমাদের ডিমান্ডের থেকে সাপ্লাইটা অনেক বেশি হয়ে গেছে। ওভারঅল যদি আমরা ইন্ডিয়ান সিনারিওটা দেখি, ধর আমাদের কলকাতার কথাই ভাবি, যে ওয়েস্ট বেঙ্গলের কথাই ভাবি, আগে একটাই যাদবপুর ইউনিভার্সিটি ছিল যেখানে এমপ্লয়মেন্ট পড়ানো হতো, এখন মাল্টিপল কলেজ হয়ে গেছে, সেই জন্য সাপ্লাইটা কিন্তু অত্যধিক বেশি হয়ে গেছে কম্পেয়ার টু ডিমান্ড। আর যদি আমরা ইন্ডাস্ট্রির কথাও দেখি, 1998 বা 2000 থেকে 2010 এই পিরিয়ডে আমাদের নাম্বার অফ ইন্ডাস্ট্রির গ্রোথটা কিন্তু সিগনিফিকেন্ট ছিল। ইভেন 2010 আমি বলবো না, ইভেন 2015-20 অবধি। তারপরে নাম্বার অফ কোম্পানি যদি আমরা দেখি, নাম্বার অফ কোম্পানি অনেক সেভাবে যে বেড়েছে আমি বলবো না। প্লাস ফার্মা ইন্ডাস্ট্রির আর&ডি তে যে গ্রোথটা আমরা দেখেছি লাস্ট 20 ইয়ার্সে, সেটা বেসিক্যালি হচ্ছে ইউএস ইউরোপ মার্কেটের জন্য, এই অ্যাডভান্স কান্ট্রিগুলোর জন্য। সেই মার্কেটগুলোতে আমাদের এখন নাম্বার অফ প্রোডাক্টস যে অফ পেটেন্ট হচ্ছে বা নাম্বার অফ প্রোডাক্ট যে মার্কেটে আসছে সেগুলো একটু কম হয়ে যাওয়ার জন্য আমাদের গ্রোথটা একটু লিমিটেড হয়ে গেছে। বাট স্টিল যে যতই ডিমান্ড সাপ্লাই রেশিওতে আমাদের এখন ডিসপ্যারিটি থাক, স্টিল যাদবপুরের ইউনিভার্সিটির ছেলেরা সবসময় প্রায়োরিটি পায়। আর প্রথম কথা যেটা সুরেশ বললো বা বেদাদাও যেটা বললো, ইনিশিয়াল ফিউ ইয়ার্স আমরা কিন্তু খুব স্ট্রাগল করতে হয়, সবাইকে একদম সফট ফ্লোরে থাকতে হবে। সে আর&ডি হোক বা আর&ডি এর যে কোনো, আর&ডি তে অনেক ডিপার্টমেন্ট আছে, ফর্মুলেশন, অ্যানালিটিক্যাল, রেগুলেটরি, গ্রোথ, তোরা সবাই জানিস। তো সব ডিপার্টমেন্টে কি করতে হয়, আমাদের খুব বেঞ্চ লেভেল থেকে কাজ করতে হয়। শুধুমাত্র বেঞ্চ লেভেল থেকে কাজ করলেই হবে না, এইখানে একটা আমাদের যেটা আমাদের ডিফারেন্সিয়েট করে সেটা হচ্ছে যে আমরা কতটা কাজটাকে নিজের ভাবে নিয়ে করছি। কেউ একটা কিছু কাজ বলে দিল, ধর সেই বলে দেওয়ার পরে সেই কাজটাই আমরা করলাম, বা সেই কাজটা
আমরা আর কতভাবে করতে পারি বা কতটা আলাদাভাবে করতে পারি, কতটা ফাস্ট করতে পারি, কতটা প্রোঅ্যাক্টিভ করতে পারি, কতটা ওনারশিপ নিয়ে করতে পারি, সেগুলো কিন্তু আমাদের ডিফারেন্সিয়েট করে দেয়। গ্রোথ আনলিমিটেড আমার যদি কেরিয়ার হিসেবে দেখিস, আমি জয়েন করেছিলাম অ্যারিস্টোতে 1999-এ। আমি 99-এর পাস আউট অ্যাকচুয়ালি। তখন আমি মাইনে পেতাম 2800, লাইক বেদাদা যেমন বললো 800 সামথিং। বাট তারপরে ধীরে 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 আজকে আমি মোটামুটি কোম্পানির এক ভালো কন্ডিশনেই আছি, মাইল্যান্ড কোম্পানিতে। এখানে আমি ফর্মুলেশন হেড হিসাবে কাজ করছি এবং এন্ড টু এন্ড প্রোডাক্ট ডেলিভারি আমি দেখি এখানে। এবং আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে গ্লোবাল মার্কেটের জন্য প্রোডাক্ট ডেলিভারি, সেটাতে যেমন ডেভেলপ কান্ট্রি থাকে ইউএস, ইউরোপ, সেটাতে সেরকম ইমার্জিং মার্কেট, জাপান, চায়না, সব কান্ট্রির জন্য ডেলিভারি আমরা কিন্তু দেখি এখানে। তো গ্রোথ ইজ Excellent. আনলিমিটেড, ও ব্যাপারে হ্যাঁ। কোনো ডাউট নেই। বাট ইনিশিয়াল ফিউ ইয়ার্স একটু স্ট্রাগল করতে হবে। হুম। আর প্রদীপ, এখন আমি দেখতে পাচ্ছি, মানে আমি যখন লিঙ্কডইন ঘাঁটি বা বিভিন্ন কোম্পানিতে যাই, অ্যাপ্রেন্টিস নেওয়ার কিন্তু একটা বিরাট বড় আমি বলবো একটা ঝড় বইছে রীতিমতো। কোম্পানি অ্যাপয়েন্টমেন্ট প্রথমে দিতে চাচ্ছে না, কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ দিতে চাইছে। তো এখানে মানে যদি ছাত্রদের উদ্দেশ্যে বলিস, তারা কি করবে? জবের জন্য ছুটবে, না অ্যাপ্রেন্টিস যদি দেয় 1 বছরের জন্য নিয়ে নেবে সেটা? হয়তো অ্যাপ্রেন্টিসে পয়সা একটু কম পাবে, কিন্তু কি করা উচিত তাদের? Bedada, can I take this question? হ্যাঁ। Bedada, thank you. overall industry has moved to apprenticeship only. Means শুধু একটা কোম্পানি বলে না, আমি at least top 20 এর কথা বলছি, but salary is not a matter of constraint. Salary 25, তার মধ্যে 12.5 will be from government, 12.5 will be from the industry. So this is মানে এক একটা কোম্পানি 100 to 1000 2000 rupees এখানে হতে but major কোনো ডিফারেন্স আপনি পাবেন না স্যালারির মধ্যে। So I'm surprised that salary is also a matter of concern, but 50% from government and this overall industry strategy change হয়ে গেছে। মানে আমরা যখন জয়েন করলাম 2003-এ, তখন ডাইরেক্টলি ডক্টরেটিসে জয়েন করেছিলাম। আমার কোথাও মনে হচ্ছে না আজকাল কেউ ডাইরেক্টলি রিক্রুটসকে নিচ্ছে করে। রাইট। প্রদীপ, যদি একটু বলিস অ্যাপ্রেন্টিসশিপ এবং জব। অ্যাপ্রেন্টিস যেমন ধর আমাদের কোম্পানিতেও আমরা যেভাবে অ্যাপ্রেন্টিস গুলো নেই, সেটা স্যালারি কিন্তু আমাদের অতটা ভালো হয় না, যেটা সুরেশ বললো হয়তো 25,000 আর সামথিং। আমাদের কোম্পানিতে কিন্তু ওভাবে অ্যাপ্রেন্টিসের স্যালারি এখনো নেই, কম্পারেটিভলি অনেকটাই কম। বাট ওই অ্যাপ্রেন্টিসের সময়ই কিন্তু ছেলেটা যদি ভালো পারফর্ম করে, আর যদি ইন পিরিয়ড অফ দ্যাট অ্যাপ্রেন্টিস কি ইভেন অ্যাপ্রেন্টিস কমপ্লিট করার পরেও যদি ভ্যাকেন্সি কোনো ক্রিয়েট হয়, ফার্স্ট প্রেফারেন্স কিন্তু ওকেই দেওয়া হয়। শুধু তাই নয়, অ্যাপ্রেন্টিসের সময় আমরা জেনারেলি একাডেমিক্সে কি হয়, অনেকটা থিওরিটিক্যাল নলেজের উপরই কনসেন্ট্রেট করি, কিন্তু যখন আমরা অ্যাপ্রেন্টিসে চলে আসি, থিওরি প্লাস যে প্র্যাকটিক্যাল নলেজটা আমরা কিন্তু পুরোপুরি গেইন করে নিই। স্পেসিফিক্যালি যে আমাদের গাইডেন্স গুলো কিভাবে ডিফারেন্ট রেগুলেটেড মার্কেটে ডেভেলপমেন্টটাকে কন্ট্রোল করতে হয়, সেই কি বলে ডিফারেন্ট গাইডেন্সের হিসাবে, ওই সব নলেজ গুলো কিন্তু আমরা অ্যাপ্রেন্টিসের সময় পুরোপুরি ওই ছেলেটাকে দিতে পারি। তো তারপরে কি হয়, ছেলেটা কিন্তু একদম মানে কমপ্লিট একটা প্যাকেজ তৈরি হয়ে যায়, যে কোনো ইন্ডাস্ট্রিতে কিন্তু অ্যাপ্রেন্টিস করার পরে ওর চাকরি পেতে খুবই ইজি হয়ে যায়। তো তার মানে প্রদীপ, আমি জব পাই বা অ্যাপ্রেন্টিসশিপ পাই, আমার ঢুকে যাওয়া উচিত প্রথমে, ফার্স্ট এন্ট্রি, এবং সেখানে কাজ করে আমি যদি সুনাম অর্জন করতে পারি, আমার সেই কোম্পানিতেও সুযোগ থাকবে এবং ভবিষ্যতে অন্য কোম্পানিতেও সুযোগ থাকবে। হয়তো 10 থেকে 15,000-এর মধ্যে যদি আমরা টাকা পাই, এরকম রেঞ্জে আমি ধরে নিচ্ছি, আমারও আইডিয়া হচ্ছে সেরকম। উই মাস্ট গো। পরে মনে হয় যখন পার্মানেন্ট হয়ে যাবে, এটা সমানে বাড়তে থাকবে, প্রতি বছর বাড়বে, চেঞ্জ করলে বাড়বে। ওই প্রথম 1-2 বছর আমাদের মনে হয় একটু স্ট্রাগল ফিনান্সিয়াল দিক থেকে। আমি কি ঠিক বললাম? একদম 10-15,000 টাকা ঠিকই বলেছো তুমি, ওই রেঞ্জেই। কিন্তু যখনই ও পার্মানেন্ট হয়ে যাচ্ছে, যদি ওকে কোম্পানিতে রিক্রুট করে, সেই কোম্পানি হোক বা যেই কোম্পানি হোক, ওর স্যালারি কিন্তু 3 গুণ 4 গুণ বেড়ে যাবে। আর ওর ব্র্যান্ড ভ্যালু তো তখন বেড়ে গেল।
am I right? ওর ভ্যালু তো তখন বেড়ে গেল, 1 বছর পর ও অনেক বেশি পাওয়ারফুল, ওর সিভিটা অনেক বেশি দামি হয়ে গেল। অনেক 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 বেশি দামি হয়ে যাবে। অ্যাবসলিউটলি। নাসিম, যে কোনো এবার নেক্সট কোম্পানিতে কোশ্চেনে যদি আসার যাই। পরে ওকে ও তো ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজকর্ম হয় সেগুলো অতটা জানা থাকে না যখন একাডেমিক্সে থাকে। যেহেতু এই জিনিসটা একাডেমিক্স প্লাস প্র্যাকটিক্যাল পার্টটাও জেনে ফেললো, তো ইন্ডাস্ট্রিতে ও একদম রেডিমেড প্যাকেজ, যে কোনো কোম্পানি ওকে নিয়ে নেয়। রাইট। নাসিম, পরের প্রশ্নে যদি তুই চলে যাস একটু। হ্যাঁ, পরের প্রশ্ন আমরা শিবমকে আনবো। পরের প্রশ্ন বলতে আমি এই কোশ্চেনটা একটু এক্সটেন্ড করব। সেটা হচ্ছে যে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি থেকে যেসব ছেলেরা বিফার্ম করে গ্র্যাজুয়েট মানে পাস আউট হয়, এরা ম্যাক্সিমাম জন প্রোডাকশানের থেকে কিউসি বা কিউএ রোলে বেশি যেতে চায়। তো প্রোডাকশানের মানে এই যে ডিফারেন্ট যে তিনটে মানে ডিপার্টমেন্ট আছে, প্রোডাকশান, কিউসি এবং কিউএ, তো এই পার্টিকুলার তিনটে ডিপার্টমেন্টের মধ্যে ছেলেরা ঠিক করতে পারছেন যে কোনটাতে বেশি যাব। অ্যাট দ্য এন্ড সবাই চায় যে আমি একটা ভালো যাতে একটা জব করি, কিন্তু ভালো মনের মতো জব তো কেউ আর পায় না। কাজেই কি হয়, ওই প্রোডাকশানে যদি মানে কিছু না পেয়ে প্রোডাকশানে যায়, তারপর ওই কিছুদিন পর ছেড়ে চলে আসে। আর সেটা অন্যতম কারণ, যখনই প্রদীপ দেখুনি বললো যে স্যালারি খুবই কম, আর ওই অ্যাপ্রেন্টাইসের যে সিস্টেমটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা প্রোভাইড করা হয়, তো অ্যাপ্রেন্টাইজ করার পর এখন কি সিস্টেমটা হচ্ছে যে 1 বছর বা 6 মাস কাজ করানোর পর ওই পার্টিকুলার কোম্পানি আর ভ্যাকেন্সি হয়তো থাকছে না বা হায়ার করছে না, ওরা আবার ওদেরকে ছাঁটাই করে নেক্সট আবার অ্যাপ্রেন্টাইজ রিক্রুট করছে, দিয়ে এরকম করে চলতে থাকছে। তো এবারে আমাদের যেহেতু এরকম করে 2-3 বছর হয়েছে, আমাদের ছেলেরা এটা দেখেছে, এক্সাম্পল হিসেবে ওরা দেখেছে যে দাদারা তো এরকম করে গিয়েছে, এরা সেভাবে স্টেবল হতে পারছে না। তো এর কোনো অল্টারনেটিভ কোনো পাথ যদি থাকে, বা ওই প্রোডাকশন, কিউসি, কিউএ এই তিনটে রোলের বা তিনটে ডিপার্টমেন্টের মধ্যে যদি কোনো রকম এক্সটেন্ড করে বলা হতো, তো আমাদের ছেলেরা সেভাবে পুরো জিনিসটা ক্লিয়ার করতে পারতো। এই কোশ্চেনটা সুরেশ কি আছে? সুরেশ, না হ্যালো, আমি নেব সুরেশ কোশ্চেনটা? হ্যাঁ আমি আছি। হ্যাঁ হ্যাঁ। তুমি এই কোশ্চেনটা নেবে ওদের? ওরা যেটা করলো এখন, যে কোন রোলে যাবে, কিউসিতে যাবে না কিউএতে যাবে না প্রোডাকশনে যাবে, সেই চয়েস তো আমাদের কাছে থাকে না। আর আমি আরেকটা কথা বলছি, অনেকে হয়তো আমাদের স্টুডেন্টরা হাত তুলেছে, আমি দেখতে পাচ্ছি, তারা বলতে চাইছে। আমরা একটু হোল্ড করি, স্টুডেন্টসদের কথা আমরা একটু শুনে নিই, ওদের অ্যান্সার গুলো আমরা দিয়ে নিই। আমরা অবশ্যই শেষের দিকে আমরা আমাদের বাইরে যারা আরো স্টুডেন্টরা জয়েন করেছেন তাদের কাছে আমরা যাব। আমরা ওরা অনেকে স্টুডেন্টসদের কথা আমরা একটু শুনে নিই আগে। হ্যাঁ সুরেশ। স্যার, থ্যাংক ইউ ফর দিস কোয়েশ্চেন। ইভেন দুজন যে রিসেন্টলি এসেছিল আমার কাছে, আয়ন্তিকা এবং ঈশানী, হ্যাঁ, সো ওরাও আবার ইন্টারেস্টেড ইন কিউসি কিউএ এরকমই প্রকাট করছিল। বাট মাই থিং ইজ ভেরি ভেরি সিম্পল ফ্রম আ বিজনেস পার্সপেক্টিভ। মিনস যদি কেউ মালিক হয়, তো আমি আগেন আমার ম্যানুফ্যাকচারিং এর ব্যাকগ্রাউন্ড, সো আমি অলওয়েজ ম্যানুফ্যাকচারিং বলবো। তার কারণও আছে, ইটস নট দ্যাট কিউসি কিউএ তে কিছু নেই, বা সি অ্যাট দ্য এন্ড the ownership of the business is what is the most important thing. And owner এর দুজনই সবসময় ভাল লাগে, একটা যে বানায়, দ্বিতীয় যে বিক্রি করে। এই সিম্পল ম্যাথমেটিক্স আমার জন্য এটাই। সো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে থাকলে কিউএ আমি না করে বলবো না। কিউএ সে 10 years ডাউন দ্য লাইন তুমি যদি কিউএ তে ব্রাঞ্চ আউট করতে চাও, খুব ভালো, মানে ইট উইল অ্যাকচুয়ালি গিভ ইউ আ বেটার কিউএ ইনসাইট। বেদাদাও খুব ভালো করে জানে, লাইনে যদি তুমি কাজ শিখে যাও, তোমার যা ভ্যালিউ থাকবে। ইভেন প্রদীপ স্যারও সেম বললেন, মানে শপ ফ্লোরের কাজ জানতে হবে। শপ ফ্লোরের কাজ জানার জন্য সব থেকে প্রথমে শপ ফ্লোরেই কাজ করতে হবে। ইভেন যদি তোমার কিউএ পছন্দও হয়, তখনও আইপি কিউএ আমি সাজেস্ট করবো, নট দিস ডকুমেন্টেশন কিউএ। এগুলো কোনো কাজই খারাপ না, সব কাজই ভালো। বাট স্টার্টিং অফ দ্য ক্যারিয়ার, যখন তোমার কাছে এনার্জি আছে, তোমার এফিসিয়েন্সি আছে, ওই টাইম গুলো ইউ ইউজ ইন প্লেসেস ওয়্যার ইউ ক্যান। আমাদের মতন এজ হওয়ার পরে, আই মিন ইটস নট দ্যাট আমি বুড়ো বলছি, বাট স্টিল দ্য পাওয়ার উইল বি বিট লেস। অ্যান্ড যদি তুমি প্রোডাকশন থেকে স্টার্ট করো তোমার লাইফ, the growth that you will be achieving will be much more than a person who starts his life, say for example validation থেকে। তো আমি যদি সামারাইজ করি, হ্যালো সুরেশ,
হ্যাঁ আমি যদি সামারাইজ করি, প্রথমে আমাদের কাছে চয়েস থাকে না। আমি যদি কিউসিতে পেলাম কিউসিতেই যাব, বা প্রোডাকশনে পেলাম প্রোডাকশনে যাব। ঠিক আছে, আমি হতেই পারে যে আমার এটা ইন্ডিভিজুয়াল চয়েস হতে পারে, আমি প্রোডাকশনে যাব না কিউসিতে যাব। দু তিনটে চাকরি হলে সেই চয়েসগুলো আমার কাছে থাকে। যত বেশি যার হরাইজন, সে তত বেশি সেই সিলেকশনটা করতে পারবে। কিন্তু যখনই আমি ঠিক করে নেব কিউসিতে যাব বা প্রোডাকশনে যাব, দুটোতেই তো গ্রোথ আছে, এবং দুটোরই মাহাত্ম্য হচ্ছে এক এক রকম। কিউসি হেড তারও তো গ্রোথ কম নয়, প্রোডাকশন হেড তারও গ্রোথ কম নয়। কিন্তু ট্রানজিশনটা যদি মানে প্রথমেই কিউএতে, আমার মনে হয় সুরেশ যেটা বললো, প্রথমেই কিউএতে গেলে শপ ফ্লোরের কাজ হাতে করে শেখা, মানে এই যে শপ ফ্লোর আমরা পরিষ্কার করা, মানে আমার ইউটেন্সিলস ধোয়া, টেস্ট টিউব ধোয়া, এই কাজগুলোর মধ্যে অটোক্লেভ চালানো, আমি ব্যাচ নিচ্ছি, কম্প্রেশন মেশিন চালাচ্ছি, এই কাজগুলো নিজে হাতে কলমে করলে, বা স্পেকট্রোফোটোমিটার চালাচ্ছি, যতখানি শেখা যায় তারপরে কিউএতে ট্রান্সফর্ম করলে, এটা আমারও মনে হয়, আমার এক্সপিরিয়েন্স থেকে সুরেশ যেটা বললো, ভ্যালু এডিশনটা অনেক বেশি হয় তার। কারণ কোয়ালিটি আমাকে তো বুঝতে হবে, টেকনিক্যাল ব্যাপারটা, তখন আমি কোনটা ঠিক কোনটা বেঠিক এই ডিসিশনটা দিতে পারবো। তখন আমি হচ্ছে বেটার কোয়ালিটি অ্যাসুরেন্স হব, যখন আমি টেকনিকটা জানবো, সায়েন্সটা প্রপারলি জানবো, কি করে কাজটা হয় সেটা জানবো। তো মেরে এবার দাদা, আমরা, হ্যাঁ সরফরাজকে, আমি হ্যাঁ আমি শিবম বলছি। হ্যাঁ শিবম, শিবম, হ্যাঁ হ্যাঁ, বল। আমি এটাতে খুব ইন্টারেস্টিং লাগছে আমার, আমি কিছু অ্যাড করতে চাই এটা। হ্যাঁ অবশ্যই, মানে তোর তো আসবে আমি জানি একাডেমিক্স, বাট ইউ প্লিজ হ্যাঁ ভিডিওটা অন রাখলে খুব ভালো হয়, আমরা একটু দেখতে পারি তোকে। শিবম হ্যাঁ, আইআইএসসি ব্যাঙ্গালোর থেকে জয়েন করেছে। হ্যাঁ বল। দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ একদম। তো বেসিক্যালি আমি এইগুলো শোনার পরে আমার খুব ইন্টারেস্টিং লাগছে, বিকজ আমি 2016 পরে যখন বি ফার্ম পাস করি, তো আমার প্রথম জব হয়েছিল কিউএ তে। আমার কাছে অপশন ছিল কিউসি কিউএ দুটোই ছিল, আর ম্যাকলয়েডস এর প্রোডাকশন ছিল আমার কাছে অপশন। তো তখন সবাই, মানে আমার মনে হয় এরা খুব কোরিলেট করতে পারবে জিনিসগুলোকে, তখন আমাকে সবাই বলতো কিউএ ইজ এ হোয়াইট কলার জব, খুব ভালো। হ্যাঁ, মানে একমাত্র কিউএই থাকে যে গ্রিন পেনে সিগনেচার করে, এগুলো খুব মোটিভেট করতো আর কি, মানে ইয়াং এজ তো। হ্যাঁ, তো তখন আমি কিউএ তে জয়েন করলাম। মেডোফার্ম বলে একটা কোম্পানি আছে চেন্নাই। জাস্ট শর্ট স্টোরি, 1-2 মিনিটস আই উইল টেক। সো জয়েন করার পরে আমি যখন গেলাম ওখানে, দেখলাম দুটো ইউনিট আছে ওদের ওখানে। তো যারা আমার সাথে এম ফার্ম জয়েন করেছিল তাদেরকে একটা এমএচআরএ প্ল্যান্টে দিয়ে দিল অ্যাজ এ কিউএ। আর যারা বি ফার্ম ছিল তাদের জন্য একটা নতুন প্ল্যান্ট ছিল, যেটা কোনো অ্যাপ্রুভাল ছিল না, না ডাব্লিউএইচও না এমএচআরএ, নাথিং। আর তার সাথে কিউ এর রোল একদম ঠিক আছে, বেসিক। তারপর যখন ওখানে প্রথমে প্রোডাকশন ব্যাচ বা সাবমিশন ব্যাচ চালু হওয়া স্টার্ট হলো, মানে অ্যাপ্রুভালের জন্য, তো তখন আমি গিয়ে বুঝতে পারতাম না যে কি করবো, মানে না প্রোডাকশনে কোনো আইডিয়া আছে, না জানি কিভাবে এসওপি বা মানে অল থিওরিটিক্যাল নলেজ। ঠিক আছে, এবার যখন ওখানে গিয়ে কিউএ দাঁড়াতো আমি দেখতাম সবসময় প্রোডাকশনে যারা এক্সপিরিয়েন্স আছে তাদের অলওয়েজ হ্যাড অ্যান অ্যাডভান্টেজ, তারা সবসময় অনেক টেকনিক্যালি ব্যাপারগুলোকে সলভ করতে পারতো, আমার ওগুলোকে বুঝতে অনেক সময় লেগে গেছে। হ্যাঁ, মানে আমার তখন মনে হতো যে প্রোডাকশনে প্রথমে কাজ করলে, যেটা এক্স্যাক্টলি বলছিল, প্রোডাকশনে প্রথমে কাজ করলে এই যে আমার মনে হয় যে কেন এই স্টেপ জাম্পটা করছে, কেন এই প্রবলেমটা হচ্ছে অ্যাজ এ কিউএ। আর আমি এটাও দেখেছি সবসময় একটা টাসেল থাকে প্রোডাকশনের সাথে কিউএ, টু বি অনেস্ট। ঠিক আছে, তো ইন গ্রাউন্ড ফ্লোরে, হ্যাঁ, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট। হ্যাঁ, তখন কিউএ দেখলেই ওরা অনেক কিছু জিনিস লুকিয়েও নেয়, আমি দেখেছি যে এই কিউএ ধরে ফেলবে, এই হবে সেই হবে। আমার মনে হয় যতক্ষণ যতক্ষণ না তুমি ওই লেভেলে গিয়ে কাজ করবে গ্রাউন্ড লেভেলে, তখন তোমার জন্য ওই জিনিসগুলোকে ম্যাচ আপ করা ওই নলেজের সাথে, যে অপারেটর সে 30 বছর একটা মেশিন চালাচ্ছে, হ্যাঁ, তার সাথে ওই লেভেলে ম্যাচ আপ করতে গেলে আমার মনে হয় যে কিউএ হয়ে ম্যাচ আপ করাটা খুব মুশকিল। আমার মনে হয় যে ওই অ্যাজ এ প্রোডাকশন থেকে ঢুকে, ওই যেটা বললেন যে, বা আইপি কিউএ দিয়ে ঢুকে তারপরে যদি প্রোডাকশনে যাওয়া যায়, তাহলে তারপরে যদি কিউএ তে যাওয়া যায় আমার মনে হয় ফার বেটার। এবার কিউসি না কিউএ, এবার যখন কিউএ তে থাকতাম আমরা স্যাম্পল নিয়ে কিউসি তেই জমা দিতে যেতাম, তখন মনে হতো যে আরে কিউসির লোকজন কত ভালো ভালো সব এইচপিএলসি স্পেকট্রোফটোমিটার এসব ইউজ করে, এগুলো আমরা শিখেছি। কিউএ তো সেরকম কিছু ছিল না বি ফার্মের সিলেবাসে। তখন মনে হতো এটা কি সুন্দর হাই এন্ড ইনস্ট্রুমেন্ট ইউজ করে। তো এই রোলটাও তো খুব ভালো, কেন ফালতু ফালতু কিউএ তে এলাম, সারাদিন এসওপি পড়ছি, গাইডলাইন পড়ছি, এই পড়ছি সেই পড়ছি, আর প্রোডাকশনের নিচে গেলে অর্ধেক জিনিস জানতে পারি না, প্রোডাকশন লোক কখন কাজ করে ফেলে। হ্যাঁ, গিয়ে জিজ্ঞেস করলে ওরা অর্ধেক জিনিস বলে, অর্ধেক জিনিস বলে না। তো আমার মনে হয় যাদের খুবই ইনস্ট্রুমেন্টেশনে ন্যাক আছে তাদের প্রথমে কিউসি তে ঢোকা উচিত, পরে কিউএ অ্যানালিটিক্যাল কিউএ তে তারা সুইচ করতে পারে। এবং যাদের মনে হয় আমি সফটওয়্যারে থাকতে পারি,
নর্মাল কিউএ তে আমি থাকতে চাই, আমার মনে হয় তাদের প্রোডাকশন দিয়ে স্টার্ট করে পরে কিউএ তে সুইচ করা উচিত। আরেকটা জিনিস অ্যাড করতে চাই আমি এখানে, যে আমি যখন নতুন প্ল্যান্টে কাজ করতাম তখন আমার ভীষণ অসুবিধা হতো যে আমার যারা কলিগ তারা এমএচআর এ প্ল্যান্টে কাজ করছে, এবং তারা যখন সিভিতে লিখবে তারা ব্রডলি লিখবে যে আমি এমএচআর এ প্ল্যান্টে কাজ করার আমার এক্সপিরিয়েন্স আছে। আমার তো প্ল্যান্টে কোনো অ্যাপ্রুভাল নেই, না জিএমপি না এমএচআর এ। বাট আমার যিনি কিউএ হেড ছিলেন তিনি আমাকে ভীষণ মোটিভেট করতেন যে তুমি যে গ্রাস রুট থেকে এই যে ওয়াটার সিস্টেম কোয়ালিফিকেশন, এইচভ্যাক সিস্টেম কোয়ালিফিকেশন, একটা ট্যাবলেটিং মেশিনের ভ্যালিডেশন, এই যে জিনিসগুলো তুমি শিখছো, এই যে ফ্রম গ্রাস রুট লেভেল, হ্যাঁ, এর এক্সপিরিয়েন্স তুমি পরবর্তী ক্ষেত্রে গিয়ে কিন্তু পাবে। তো 1 বছর বাদে একটু রিমোট লোকেশনে ছিল, সেখানে আমি ভীষণ ফার্স্ট্রেটেড ছিলাম বিকজ অফ ফুড। আমি থাকতাম তামিলনাড়ুতে, একটা ভীষণ ভিলেজ এরিয়াতে, আমি ভীষণ ফার্স্ট্রেটেড ছিলাম বিকজ অফ দ্য ফুড, নট ফর দ্য ওয়ার্ক এনভায়রনমেন্ট। তো আমি জানতাম যে 1 বছরে নতুন প্ল্যান্টে কাজ করার জন্য যে গ্রোথটা আমি পাচ্ছি, অলদো দ্য স্যালারি ইজ ভেরি লেস, দ্যাট ইজ হিউজ। দেন আমি কি করলাম, যে তখনই আমাদের ওখানে চেন্নাইয়ে একটা স্ট্রাইড ফ্যাশন বলে কোম্পানি আছে, খুব ভালো কোম্পানি। স্ট্রাইড ফ্যাশনের ইন্টারভিউ কল এলো যে 1 বছর থেকে 3 বছর এক্সপিরিয়েন্স যারা আছে তাদেরকে তারা যেন ওয়াক ইন করতে পারে। তো আমি চলে গেলাম চেন্নাই ছুটি নিয়ে ওখানে ওয়াক ইনের জন্য। তো বিলিভ মি, লাইক অলমোস্ট আইল সে মোর দেন 150-200 ক্যান্ডিডেটস ওয়ার দেয়ার কি ফর ইন্টারভিউ। তো আর আমার মনে হয় আমারই সবচেয়ে লোয়েস্ট এক্সপিরিয়েন্স ছিল তখন, 1 বছর কমপ্লিট হয়নি, 11 মাস সামথিং কিছু একটা হবে আর কি, হ্যাঁ, বিকজ আই ওয়াজ ভেরি ফার্স্ট্রেটেড। তো দিয়ে আমি ওখানে ইন্টারভিউ দিলাম, তো উনি বললেন তুমি 1 বছর হয়নি ছাড়ছো কেন, এইসব ব্যাপার ট্যাপার। তো আমি বললাম যে আমার ফুডের ভীষণ অসুবিধা হচ্ছে, আমার হিমোগ্লোবিন অনেক কমে গেছিল সেই সময় খাওয়া দাওয়ার জন্য। তো তারপর ওনাকে পুরো ব্যাপারটা বললাম, উনি আমার নলেজ পুরো দেখলেন, তারপর উনি বললেন যে তোমার তো এখানে প্যাকেজ কম, আমাদের বেস স্যালারি এই, আমরা যেই স্যালারি দিই তার থেকে তোমার প্যাকেজ অনেক কম এখানে, হ্যাঁ, তো কিভাবে তোমাকে নেবো আমরা। তো আমি তখন বললাম যে আমার কাছে প্যাকেজটা ম্যাটার নয়, আমি জায়গাটা চেঞ্জ করতে চাইছি। তো তারপরে উনি আমার কাছে ইন্টারাকশন করার পরে যখন এইচআর রাউন্ড এলো, আমি তোমাকে বলতে পারি 11 মাসের মাথায় আমার স্যালারি ছিল অ্যারাউন্ড 15,000 সামথিং। আমি যখন স্ট্রাইড সেশনে ওরা আমাকে অফার লেটার পাঠালো, ইট ওয়াজ অলমোস্ট 4x অফ মাই স্যালারি অফ মাই প্রিভিয়াস অর্গানাইজেশন উইদিন 11 মান্থ অফ এক্সপিরিয়েন্স। তো উনি আমাকে এটাই বলেছিলেন যে তোমার 1 বছরে যে এক্সপিরিয়েন্স ইউ গেন বিকজ অফ দ্য এমএচআরএ অডিট, বিকজ অফ দ্য ডাব্লিউএইচও অডিট অ্যান্ড অল, হ্যাঁ, সো দ্যাট ইজ ইমেন্স। সো আমি বলতে চাইছি যে তুমি সবসময় যারাই আছে বলবো যে ডোন্ট সি ফর দ্য মানি নাও, জাস্ট সি দ্য অপরচুনিটি, যে আমি যেখানে যাচ্ছি সেখানে কি পরিমাণ অপরচুনিটি আছে। হ্যাঁ, যদি তোমার লার্নিং প্রসেস ভালো হয়, like even in your first job change you will get 2x 3x, your salary will be in that much, like that is my personal experience. এক্সেলেন্ট। Thank you. হ্যাঁ, দারুণ দারুণ বলেছিস। আই থিঙ্ক আমাদের ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি আমরা যেটা বলতে চাচ্ছি, প্রথমেই কিউএ তে নয়, মানে কিউসি কিংবা প্রোডাকশনে প্রথমে যদি জয়েন করা যায় তাহলে কিউএ তে যে কনফিডেন্সটা আসে আমরা আরো ভালো করতে পারি। অবশ্যই আমরা অ্যাপ্রেন্টিসশিপ নিয়েও আলোচনা করেছি, যেখানে সুযোগ পাওয়া যায় সেখানে ঢুকে পড়তে হবে, এবং তারপর ফুটেজটা স্ট্রং করার পর সেখানে কনফার্ম হলো বা বাইরে। নাসিম, সারফরাজ, এবার তোদের প্রশ্ন বল। এখানে জাস্ট আমি একটু অ্যাড করতে চাই। হ্যাঁ, ভিডিওটা অন হতে পারে, হ্যাঁ, ইফ পসিবল। হ্যাঁ হ্যাঁ, সো যেমন সবাই বললো যে পিএস প্রোডাকশন ইজ ডেফিনেটলি বেটার, ওতে কোনো ডাউট নেই। অ্যান্ড তারপরে আমি কিউএ কে রাখবো, বাট কিউসি কে আমি খুব একটা বলবো যে খুব একটা প্রেফারেন্স না দেওয়ার জন্য। কারণ কি হয়, জেনারেলি কিউসি তে এমএসসি বা যারা অর্গানিক কেমিস্ট্রি, ওই ছেলেগুলোর প্রসপেক্ট কম্পারেটিভলি বেটার হয়, যেহেতু ওরা ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে ওরা অলরেডি পড়াশোনা করেছে। আমাদের বি ফার্মে কিন্তু ইনস্ট্রুমেন্ট কোয়ালিটি কন্ট্রোলের ইনস্ট্রুমেন্ট নিয়ে কোনো পড়ানো সেভাবে হয় না, আমাদের সিলেবাসে নেই। আমরা করতে পারবো না তা নয়, সিলেবাসে নেই। সেই জন্য কি হয়, ওই যারা এমএসসি অর্গানিক কেমিস্ট্রি ওরা কিন্তু অনেকটা বেনিফিট পায়। আর মোস্ট অফ দ্য কেসেসে দেখবে কিউসি ম্যানেজার বা কিউসির যারা সিনিয়র পজিশন আছে তারাও কিন্তু ওই এমএসসি ব্যাকগ্রাউন্ডের হয়। তো একটা ক্লাস থেকেই থাকে ফার্মাসি ভার্সেস সায়েন্স, যদিও এটা অলিখিত, বাট থেকেই থাকে। এক্সেলেন্ট প্রদীপ, দিস ইজ ইয়োর এক্সপিরিয়েন্স, অসম্ভব ভালো। মানে প্রোডাকশন, ভ্যালিডেশন, মানে ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট ভ্যালিডেশন, প্রোডাকশন, এই ধরনের জায়গাগুলোতে প্রথমে তাহলে আমাদের ট্যাপ করা উচিত, যেখানে আমরা অ্যাডভান্টেজ গুলো পাবো বেশি। একদম, কিউসিটা পরের স্টেপে থাকলো, এবং কিউএ কখনোই প্রথমে নয়, এক্সপিরিয়েন্স গ্যাদার পরে তারপর কিউএ তে আসতে হবে।
থ্যাংক ইউ, গ্রেট গ্রেট। মানে এই টিপস গুলোই তো দরকার, এই জন্যই তো আমরা আজকে এখানে এসেছি। নাসিম সরফরাজ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আমাদের সুরেশ স্যার, প্রদীপ স্যার এবং শিবম স্যারকে এই ডাউট ক্লিয়ার করার জন্য। কিন্তু আরেকটা কোশ্চেন আমি প্রদীপ স্যারকে করবো, সেটা হচ্ছে যে আফটার বি ফার্ম আদৌ কি কোনো কোম্পানি R&D তে নেই, রিক্রুট করে, হোয়াটএভার, সেটা অ্যাপ্রেন্টিসও হতে পারে বা আমাদের ডাইরেক্ট রিক্রুট হতে পারে? করে না বলবো না, বাট খুব রেয়ার, খুব রেয়ার। জেনারেলি সমস্ত কোম্পানিতেই R&D তে মাস্টার ডিগ্রি নেয় জেনারেলি। এবারে কিছু কিছু হয়তো ছোট কোম্পানি কম্পারেটিভলি যারা স্মল স্কেল তারা নেয়, বাট যারা নেয় তাদের হয়তো R&D স্কেলটা অতটা ভালোও নয়। আগে হতো, আগে আজ থেকে যদি আমি বলি 10 বছর আগে ইভেন ডক্টর রেড্ডিসও বি ফার্মের অনেক ছেলেকে নিয়ে এসেছে যাদবপুর থেকে, দিয়ে ওরাকে আবার ট্রেনিং দিয়ে ইনফর্ম করিয়েছে, ওরাকে আবার কোম্পানিতে অ্যাবজর্ব করেছে, আগে হতো। কিন্তু ওই যেহেতু আমি প্রথমে বললাম এখন ডিমান্ড সাপ্লাইয়ের রেশিওটা অনেকটা ডিফারেন্ট হয়ে গেছে, সেই জন্য এখন বি ফার্মের প্রসপেক্ট ইন R&D একটু কম। R&D তো আমার নেয় না, ওনারা পার্টিকুলার কোনো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংও করায় না ব্যাচেলারদের। তো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং হয়তো হয়, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আজকাল দিনে কিছু কন্ট্যাক্টে হয়, যেহেতু R&D তে ওর ব্যাপারগুলো অনেকটাই কনফিডেন্সিয়াল, তো সেই জন্য খুব একটা অ্যালাউ করে না, বাট কিছু কিছু ক্ষেত্রে অ্যালাউ করে। এখন যেমন আমরা মাইলানো কিছু বিফার্ম ছেলেকে অ্যালাউ করি, বাট খুব লিমিটেড। একটা প্রশ্ন এসছে এমফার্ম থেকে, ওরা বলছে যে আমি কি পিএইচডি করে R&D তে যেতে চাইবো প্রদীপ, ইন্ডাস্ট্রি R&D তে, না এমফার্ম করে আমি ইন্ডাস্ট্রি R&D তে যাব? এমফার্ম পিএইচডি কোনো দরকার নেই। পিএইচডির আচ্ছা। দরকার যদি মাত্র যে এক্সক্লুসিভলি কোনো, সে এক্সাম্পল ন্যানো পার্টিকেল নিয়ে কাজ পিএইচডি করেছে, এবারে ন্যানো পার্টিকেল স্পেসিফিক যদি কোনো কোম্পানিতে কাজ থাকে, তারা ওই পিএইচডি ছেলেটাকে বেশি অ্যাডভান্টেজ দেয়, অথবা মাস্টার তাদের ডিগ্রি মোর গ্রোথে দেন। কোনো অসুবিধা হবে না তো, ইন্ডাস্ট্রির গ্রোথে কোনো অসুবিধা হবে না তো যদি পিএইচডি না থাকে? মাস্টার ডিগ্রি এনাফ, বাট পিএইচডি করার কারো ইচ্ছা থাকলে অনলাইন কি বলবো কাজ করতে করতেই অনেকেই করে নেয়। যেমন ধর আমার কথাও যদি আমি ধরি, আমি হচ্ছে যে প্রথমে কিন্তু এমফার্ম করেই ঢুকে গেছিলাম, বাট তারপর আমি সিএসআর ফেলোশিপ নিয়ে পিএইচডি করি বরোদা থেকে। আবার অনেকে কি করে যে পিএইচডিটা করসপন্ডেন্স বলবো না, ওটাকে কি বলবো, মানে কাজ করতে করতেই আর কি করে ফেলে, এক্সিকিউটিভ পিএইচডি। এক্সিকিউটিভ পিএইচডি ওটা করে ফেলে। বাট তবে গ্রোথের জন্য এটা ম্যান্ডেটরি কিছু নয়, অ্যাজ পার ইওর এক্সপিরিয়েন্স। জন্য ম্যান্ডেটরি বলবো কিছু কিছু ক্ষেত্রে, যেমন খুব স্ট্যান্ডার্ড কোম্পানি, যেমন আমি যদি নাম করে কয়েকটা বলি, নোভাটিস বা অ্যাবট, এই ধরনের যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো, তারা যদি সিনিয়র পজিশনে, সে এক্সাম্পল মেবি জেনারেল ম্যানেজার, ভাইস প্রেসিডেন্ট, এইসব লেভেলে তারা কিন্তু প্রেফার করে পিএইচডি। এবারে পিএইচডিটা তুমি করে কোম্পানিতে ঢুকেছো না ডিউরিং ইউর ওয়ার্ক তুমি পিএইচডি করেছো, সেটা খুব একটা ম্যাটার করে না। ওই পজিশন গুলোতে কিন্তু ওরা পিএইচডিটা চায়, কারণ যেহেতু ওটা ওদের ফোরফ্রন্টে থাকে, তো পিএইচডিটা ওরা প্রেফার করে এবং অনেক ক্ষেত্রে লিখেও দেয় ওদের ক্রাইটেরিয়াতে যে পিএইচডি ইজ মাস্ট। নাসিম, আমাদের ছাত্ররা যদি ডাইরেক্টলি একটু প্রশ্ন করে, অনেকে হাত তুলেছে, তুই মনে হয় চিনবি। স্যার আমার একটা প্রশ্ন আছে, আমি সম্বিত স্যার। হ্যাঁ সম্বিত কোনি, আর তুমি একটু আমি তোমার স্যার আপনার সাথে আমার দেখা হয়েছিল একটা ওই কলকাতা বইমেলায়, সেখানে আপনার সাথে কথা হয়েছিল এমএসসি বায়োটেকনোলজি বিশ্বভারতী। আমি বোস ইনস্টিটিউটে আছি এখন, পিএইচডি তে জয়েন করেছি। ঠিক আছে, সম্বিত, আমরা একটু আমাদের স্টুডেন্টসদেরটা আগে একটু নিয়ে নেব, যদি একটু সুযোগ দাও, যারা বি ফার্ম এবং এম ফার্ম, ওদের কোশ্চেন গুলো আমরা একটু আগে নিয়ে নিই। অবশ্যই আমি তোমার কাছে যাব, প্লিজ। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তুমি একটু হোল্ড করে রেখো, একটু মনে করিও, আমরা ডেফিনেটলি যাব তোমার কাছে। হ্যাঁ, আমাদের নাসিম সরফরাজ, তোদের কাছে যে কোশ্চেন গুলো জমা পড়েছে সেগুলো বল। কোশ্চেন তো স্যার অনেক, কোশ্চেন তো অনেক আছে, যেহেতু আমাদের সেলস মার্কেটিং এর অনেক কোশ্চেন আছে। আমি আর একটু সময় চাই নেবো এই R&D এর ব্যাপারে। সেলস মার্কেটিংটা আমরা পরে অন্য একটা সেশনে করব, সেই কোশ্চেন গুলো সেই জন্য তুই জমা রেখে দে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, সেলস মার্কেটিং কোশ্চেন করছিও না আমি। আরেকটা কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যেহেতু যাদবপুর ইউনিভার্সিটি ইন্ডিয়ার ফার্স্ট স্টেট ইউনিভার্সিটি, ফার্স্ট ইউনিভার্সিটির মধ্যে পড়ে, তো আমাদের কোনো স্টুডেন্ট যদি R&D তে যেতে যায় আফটার বি ফার্ম,
তাদেরকে কি করতে হবে? ওই আপনি যেটা বললেন যে খুব রেয়ার, মানে ওরা যদি খুব রেয়ারের মধ্যে পড়ে তো ওদেরকে কোন এক্সট্রাঅর্ডিনারি থিংস গুলো করতে হবে? প্রদীপ, আমার মনে হয় এটা প্রদীপই নিতে পারবে, বাট রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস আমার মনে হয়, এক্সেপশন। চেষ্টা না করাই ভালো, কে জানে, আমি জানি না, প্রদীপ বলতে পারবে কেন আমি ওদেরকে একই কথা কনফিউশনের বলবো, মধ্যে রাখা। হ্যাঁ, আমি একই কথা বলবো, বেটার হ্যাঁ, যার R&D তে আসার ইচ্ছে আছে ভালো করে ইনফর্ম এক্সাম করো। দিয়ে এমফার্ম করো। পারফেক্ট, ভেরি এমফার্ম ক্লিয়ার। করে আসা একটু ডিফিকাল্ট আছে আজকের দিনে। হ্যাঁ, সরফরাজ কিছু বলবি? প্রদীপ দা, ইভেন আগেকার দিনে, ইভেন 2003 বিফার্মে আমার কথাই আমি বলছি, if you want to survive in R&D and grow, masters is required. PhD is an optional thing, as in the way Pradeep da was saying. PhD is a good to have thing, not a must have thing. But M.Pharm is a must have for R&D. If you are thinking about MSET, R&D, tech transfer, tech ops, whatever name you put for the department, if you are inclined in this, then I would certainly suggest M.Pharm. But for other Absolutely. departments, B.Pharm sufficient. Can I add something? হ্যাঁ, শিবম প্লিজ। So like I was actually একটু ভিডিওটা আমি তো দেখা না রে শিবম, যদি সম্ভব হয়, একটু কানেক্টিভিটিটা বাড়ে মনে হয়। হ্যাঁ, ছাত্ররাও তো তো দেখাচ্ছে না ওদের মুখ, আমাদের মুখই আমি তো দেখায়। এই হ্যাঁ, পিএইচডি আর R&D পিএইচডি এর ক্ষেত্রে আমি প্রদীপ দা বা সুরেশ দার চেয়ে অনেক জুনিয়র। আমি জাস্ট 2-3 ইয়ার্সেরই আমার এক্সপিরিয়েন্স। বাট আমি এরকম যেরকম বললাম 1-1.5 বছর আমার কিউএ আর 1 বছর আমার সিপলার R&D তে ছিলাম আমি। তো এই এমফার্ম করার পর যাদবপুর থেকে আমার প্লেসমেন্ট হয়েছিল সিপলাতে। তো সিপলাতে যখন আমি জয়েন করেছিলাম অ্যাজ এ R&D অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে, জুনিয়র সায়েন্টিস্ট ওদের যেটা পোস্ট থাকে। তো ওখানে গিয়ে কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স ছিল যে আমার আশেপাশে যারা ছিল, আমার যে 10-12 জনের টিম ছিল, কিন্তু আমি সবাইকেই দেখেছিলাম, মোস্টলি টপ টু বটম যারাই ছিল সবাই কিন্তু ডক্টরেট ছিল। ঠিক আছে, মানে আমার মনে হয় ভালো R&D তে তুমি যদি গিয়ে পড়ো যেখানে ভালো কাজ করে, সেখানে মোস্টলি সবাই ডক্টরেটই আমি পেয়েছি আমার আশেপাশে যারা ছিল, আমার এক্সপিরিয়েন্স। এবার সেকেন্ডলি হচ্ছে তার জন্য কি আমাকে পিএইচডির পরেই এই এমফার্ম এর পরেই পিএইচডি করতে হবে? এবার তুমি যদি রেগুলার পিএইচডির কথা ভাবো, কেউ যদি ভেবে থাকো, দ্যাট পার্সন হ্যাজ টু বি ভেরি সিরিয়াস কি আমি R&D রেগুলার পিএইচডির কথা ভাবছি, অ্যান্ড সত্যি তোমার যদি ইনক্লিনেশন থাকে সেদিকে, তবেই তুমি পার্সিউ করো। আর তোমার যদি মনে হয় যে আমি R&D তে সার্ভাইভ করার জন্য যদি আমি পিএইচডি করতে চাই, তাহলে যখন আমি 1 বছর পরে সিপ্লা স্টার্ট ছিলাম, তো তখন আমার এক্সিট ইন্টারভিউ হচ্ছিল, তখন ওরা আমাকে একটা জিনিস সুন্দর অফার করেছিল যে তুমি যদি আরো 2-3 বছর কন্টিনিউ করো, তো সিপলা উইল অফার ইউ ফর অ্যান এক্সিকিউটিভ এমবিএ, এক্সিকিউটিভ পিএইচডি ইন আইআইটি বোম্বে or ICT Mumbai or BITS Pilani. All the industry have tie up with the big institute. So তুমি যদি কন্টিনিউয়াস সেখানে 3 বছর 4 বছর সার্ভ করো R&D তে আফটার এমফার্ম, এবং তোমার যদি ভালো নলেজ এবং তুমি যদি ভালো নিজের রেপুটেশন গ্রো করতে পারো, দে অলওয়েজ অফার ফর দ্যাট এক্সিকিউটিভ এমবিএ, and that you can do, and that have the same value as like general PhD until you are applying for some academic positions. You are applying for assistant professor or lecturer or something. Else, in industry, executive PhD and general PhD, I think more or less they consider as the same. এক্সেলেন্ট। নাসিম, নেক্সট কোশ্চেন। হ্যাঁ, বা সরফরাজ মনে হয় হাত তুলছে অনেকক্ষণ ধরে। হ্যাঁ, হ্যাঁ দাদা, আমার মানে কয়েকটা কোশ্চেন ছিল, আমি সেগুলো জিজ্ঞেস করতাম আর কি। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, হ্যাঁ দাদা, বলছিলাম যে মানে আমার কোশ্চেন ছিল যে মানে একটু কেউ ধরো, ভিডিওটা অন করা যাবে সরফরাজ, আমরা একটু দেখি হ্যাঁ তোকে। হ্যাঁ, হ্যাঁ দাদা, মানে আমি জিজ্ঞেস করার ছিল যে মানে কেউ বিফার্ম কমপ্লিট করার পরে ইন্ডাস্ট্রিতে ঢুকলো যে কোনো রোলে, মানে সে রোলটা 1 বছর করার পরে কি মানে চেঞ্জ করার ক্ষেত্রে মানে কিরকম প্রবলেম আসতে পারে? মানে কেউ প্রোডাকশনে ঢুকে মানে যদি কিউএ তে চেঞ্জ করতে চায় বা কিউসি তে চেঞ্জ করতে চায়, মানে সেক্ষেত্রে তো অনেক প্রবলেম আসতে পারে, যেটা আমি শুনেছি। তাহলে সেইগুলো যদি একটু বললে ভালো হয় দাদা, মানে আমাদের সুবিধা হতো। এক্সেলেন্ট কোশ্চেন। আমি প্রদীপ, সুরেশ দুজনকেই বলবো এবং শিবমকেও বলবো এটা নিয়ে একটু বলতে। প্রদীপ দা, আমি প্রদীপ স্টার্ট শুরু করি? করতে পারে, হ্যাঁ, বা সুরেশ প্রথমে Okay. শুরু করুক। হ্যাঁ, হ্যাঁ, নো ইস্যু, প্রদীপ দা স্টার্ট করুক। শিফট করা যায় না তা বলবো না, কিন্তু যেমন প্রথমেই আমরা ডিসকাশনে সুরেশ যেটা বলিল যে আমরা ধর প্রোডাকশনে কাজ করার পরে প্রোডাকশন থেকে কিউএ তে শিফট করা কিন্তু ইজি, বাট কিউএ তে কাজ করার পরে প্রোডাকশনে ফিরে আসাটা কিন্তু টাফ, মানে ভাইস Right. ভার্সাটা একটু টাফ হয়। কিন্তু হ্যাঁ, প্রোডাকশন থেকে কিউএ বা
সে ভ্যালিডেশন টিম ওগুলোতে শিফট করা কম্পারেটিভলি ইজি হয়, এবং হয় না তা নয়। প্রোডাকশন থেকে কিউসি বা কিউসি থেকে প্রোডাকশন, এই শিফটিংটা কি পসিবল? একটু ডিফিকাল্ট। অ্যান্সার ইজ ভেরি ক্লিয়ার। প্রোডাকশনে কেউ জয়েন করলে কিউসিতে যাওয়া মুশকিল, কিন্তু কিউএতে যাওয়া অনেক সুবিধা। সেম ভাবে কিউসিতে যদি প্রথমে কেউ জয়েন করে, প্রোডাকশনে যাওয়া মুশকিল, কিন্তু কিউএতে আসা সুবিধা। আমি ঠিকঠাক সামারাইজ করলাম? একদম একদম। এক্সিলেন্ট। সুরেশ, শিবম, এটা নিয়ে যদি Yeah, so sir, first thing আমি এই একটু ওল্ড স্কুল এই পার্টিকুলার ব্যাপারে রিগার্ডিং শিফটিং ইন দ্য সেন্স উইথিন ডিপার্টমেন্ট বাট নট উইথিন কোম্পানিজ। ফর এক্সাম্পল, আমি একটাই কোম্পানিতে অলমোস্ট 19 ইয়ার্স হয়ে গেছে। সো কেন শিফট করব, সেটা ইজ দ্য ফার্স্ট থিং। আমি যদি একটা শিফট করতে চাই, আমি অফকোর্স 3টে কোম্পানি চেঞ্জ করার পরে এই কোম্পানিতে এলাম, দ্যাটস এ ডিফারেন্ট থিং। শিফট করতে গেলে দুটোই মেইন জিনিস দেখতে হয়। একটা হলো ইনক্রিমেন্টাল রোল, otherwise incremental salary. Either of the two. If both are there, there is nothing like it. Incremental role মানে এক তো আমি এক্সিকিউটিভ ছিলাম, ডাইরেক্টলি আমাকে ম্যানেজার বা গ্রুপ ম্যানেজার লেভেলে কেউ নিয়ে যাচ্ছে। আর একটা ইনক্রিমেন্টাল স্যালারি হলো মানে বাবুন আপনি 3 লাখ 4 লাখ টাকায় ছিলেন, আপনি ডাইরেক্টলি 12 লাখ টাকা। আইডিয়ালি দুটো হয় না ইন মোস্ট অফ দ্য কেসেস। মোস্টলি যারা ছেড়ে যায় তারা ডিসস্যাটিসফ্যাকশনের জন্য যায়। আমার বস আমাকে একটাই জিনিস বলতো এই পার্টিকুলার ব্যাপারে, আমার সঙ্গে তোর ঝগড়া হয়ে গেল, তুই ছেড়ে চলে যাবি, তোর গ্যারেন্টিটা কি আছে তুই অন্য কোম্পানিতে আমার মতন আরেকটা বস পাবি না, বা আরেকটা লোকের সঙ্গে তোর ঝগড়া হবে না। তো তোকে একটা রাইট ওয়ে খুঁজতে হবে সুরেশ। এন্ড টাচ মি স্যার, আজকে অলমোস্ট আজ 3-4 মাস এলে 19 ইয়ার্স হয়ে গেল আমার এই কোম্পানিতে। তার আগে আমি 3টে কোম্পানি চেঞ্জ করেছিলাম, আমি না করে বলছি না। আই মিন অ্যাট দ্য স্টার্ট অফ মাই ক্যারিয়ার আই ওয়াজ a frequent so-called changer, but again আমার লাইফ লং প্রোডাকশন লাস্ট 3 বছর ধরে আমি এখন সাপ্লাই চেইনে আছি। সো अगेन আই হ্যাভ অলসো শিফটেড মাই ডিপার্টমেন্ট। প্রোডাকশন থেকে সাপ্লাই চেইন আমার জন্য কোনো চেঞ্জই ছিল না, মানে আমি বসে বসে জনগণদের শিক্ষা দিতাম বলতে গেলে। তো ম্যানুফ্যাকচারিং এর যদি এক্সপিরিয়েন্স থাকে তো অনেক কিছুই করা যায়। কিউএ থেকে প্রোডাকশনে কেউ আসে না বলা যায় না, কিউএ থেকে আসে, কিন্তু যাদের টিপিক্যালি একটা অপারেশনস মাইন্ডসেট থাকে, and that's very very crucial in running the business. So ম্যানুফ্যাকচারিং থেকে যেখানে ইচ্ছে ব্রাঞ্চিং ইজি থাকে। কিউসি very difficult, typically not for pharmacy grads itself, because as in the way Pradipda was saying, typically MSc analytical, MSc people only the work nature suits. আজকাল আমি দেখলাম অনেকজন এমফার্ম অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি বলে একটা সাবজেক্ট আছে, সেটা পড়ে আসে। বাট अगेन MSc ভার্সেস এমফার্ম ওই ম্যাচটা হয় না, তো লট অফ থিংস হ্যাপেন। अगेन they go back to analytical documentation, things like this. বাট ম্যানুফ্যাকচারিং থেকে অনেকটা ডিপার্টমেন্টে শিফট করা যায়, সাপ্লাই চেইনে শিফট করা যায়, ভ্যালিডেশনে শিফট করা যায়, অপেক্সে শিফট করা যায়। সো মাল্টিপল অপরচুনিটিস। ওগুলো রেলিভেন্ট অনেকটা, সেই জন্য মনে হয় মানে প্রোডাকশন এক্সপিরিয়েন্সটা কাজে লেগে যায় ওই নতুন রোলগুলোতে। এম আই রাইট? ইয়েস, গুড, পারফেক্ট। মানে প্রোডাকশনে গেলে অপরচুনিটিটা অনেক দিক থেকে আমাদের বেশি, এটা আমরা বুঝতে পারলাম। রেলিভেন্ট অনেক ফিল্ড আছে যেগুলোতে শিফট করা যায় ইন্ডাস্ট্রির মধ্যে, যেমন ভ্যালিডেশন, যেমন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এই দুটোর কথা সুরেশ শেয়ার করলো। শিবম যদি একটু বলিস। দাদা কাজও অনেক বেশি, হ্যাঁ, খাটতেও অতই হবে। কারেক্ট। এবং তুমি যেটা বললে ইনক্রিমেন্টাল রোল এবং ইনক্রিমেন্টাল স্যালারি, এই দুটো ম্যাচ করলে তবেই তো শিফটিং এর প্রশ্ন। এবং আমার যেন আগেকার এক্সপিরিয়েন্সটাও কাজে লাগে, নইলে তো আমি একটা প্রোডাকশন থেকে কিউসিতে শিফট করলাম, আমার কিউসিতে প্রথম থেকে শিখতে হবে, সেটা তো অনেক সমস্যা। এবং কিউসি আমাকে কেন নেবে? তার থেকে কিউসির 1 বছরের এক্সপিরিয়েন্স ওয়ালা লোককে নেবে, এটা খুব সহজ ইকুয়েশন। তো এটা আমাদের মনে হয় বুঝতে হবে। শিবম যদি একটু অ্যাড করিস, হ্যাঁ, তারপর আমরা আরেকটা প্রশ্নে চলে যাব। আমি সুরেশের সাথে একমত, মানে এই ব্যাপারে কোনো ডাউট নেই আর কি, মানে এক্সেলেন্ট, ইটস প্রিটি ক্লিয়ার। শিওর। সরফরাজ, নেক্সট কোশ্চেন। হ্যাঁ দাদা, মানে আরেকটা কোশ্চেন ছিল, মানে আমরা বি ফার্ম করার পরে ইন্ডাস্ট্রিতে ঢুকলাম। ভিডিও, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ভিডিওটা আমি একটু অন করে দিচ্ছি।
মানে বি ফার্ম করার পরে আমরা ইন্ডাস্ট্রিতে ঢুকলাম, মানে বি ফার্মটাই এনাফ না আমাদের মাস্টার্স করা প্রয়োজন, মানে প্রোডাকশন কিউসি বা কিউএ ডিপার্টমেন্ট গুলোতে ঢোকার জন্য, মানে আমাদের গ্রোথের জন্য, মানে বি ফার্মের এক্সপিরিয়েন্সটাই দরকার না মাস্টার্স করাটাও জরুরি, সেই কোশ্চেনটা আমার ছিল মেনলি। এবং তার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি, ম্যানেজমেন্ট করা জরুরি কিনা, অনেকের প্রশ্ন থাকে। হ্যাঁ ওটা। প্রোডাকশন বা কিউসি বা কিউএ এই তিনটে রোলের জন্য আমরা এখন কথা বলছি, সেখানে মাস্টার ডিগ্রি বা ম্যানেজমেন্ট করা জরুরি কিনা। না প্রদীপ, মানে সুরেশ এবং শিবম একে একে আমরা প্যানেল থেকে আমরা নিয়ে নেব। প্রদীপ যদি প্রথমে শুরু করে। হ্যাঁ, Master degree always give you a upper hand, even production. But B farm হওয়ার পরেও প্রোডাকশন থেকে গ্রোথ হয় না সেটা কিন্তু নয়। যেমন আমরা R&D এর ক্ষেত্রেও বললাম এম ফার্ম করার পরে ও পিএইচডি করে নিতে পারে, সিমিলারলি বি ফার্ম করার পরেও কিন্তু এম ফার্ম করার স্কোপ থাকে ডিউরিং দ্য ওয়ার্ক জার্নি অনলি। তো সেটা একটা থাকেই। এম ফার্মে থাকলে অবভিয়াসলি প্রোডাকশন বা যে কোনো ফিল্ডেই হোক সেখানে গ্রোথটা কম্পারেটিভলি বেটার থাকেই। বাট কিন্তু ম্যান্ডেটরি চাকরিতে জয়েন করে। হ্যাঁ, ম্যান্ডেটরি আমি প্রদীপ। বলবো না যে কি বলছো ভাইয়া? না প্লিজ ইউ কন্টিনিউ, আই উইল কাম লেটার। হ্যাঁ, ম্যান্ডেটরি আমি বলবো না যে মাস্টার ডিগ্রি থাকতেই হবে প্রোডাকশনে জয়েন করার জন্য, বাট গুড টু হ্যাভ অলওয়েজ। এক্সেলেন্ট। সুরেশ। ম্যান্ডেটরি না, বাট আমি যাদবপুরে যদি কথা বলি, আমার জানা নেই কেউ যে বিফার্ম পরে ছেড়ে দিয়েছে, মানে ইন্ডাস্ট্রি জয়েন করেছে সবাই মোটামুটি মাস্টার্স করেই ফেলে at some point of time. So whether it is MBA, so for example myself, I am an MBA in operations and HR, then I completed MTech in manufacturing management from BITS Pilani. So eventually সবাই করে নেয়, just a matter of whether it is 2026 or 2035. মানে চাকরি করতে করতে তুমি করার কথা বলছো, তাই তো? আর আমি বলবো চাকরি করতে করতে করলে খুব ভালো শেখা যায়, কারণ আমাদের যে রিয়েল লাইফ প্রবলেমস গুলো খুব ভালো মানে রিলেট করতে পারবো। আদারওয়াইজ ওই সেম বুকিশ নলেজ, ওই ফার্মাকোলজি, কোগনোসি, মাচ অফ ইট কোনোদিন ইন্ডাস্ট্রিতে, সরি টু সে মেনি পিপল, বাট কোনোদিন খুব একটা কাজে আসে না। সো মাস্টার্স এর যে ম্যানেজমেন্ট রিলেটেড অ্যাসপেক্টস অনেকটাই কাজে আসে, রুট কজ অ্যানালিসিস, যেগুলো অনেকটাই শেখানো হয় না ইন্ডাস্ট্রি, মানে ফ্রম কি বলে একাডেমিক্স পার্সপেক্টিভ। তো ওগুলো কিন্তু আমি বিটস পিলানি ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্টে অনেক কিছু শিখলাম, ইভেন দো অনেক বেশি পড়াশোনা ইনফ্যাক্ট বলতে গেলে। এক্সেলেন্ট, ভেরি গুড। শিবম, your reflection on this topic. হ্যাঁ, সুরেশের সাথে আমি এই ব্যাপারেও একমত যে কাজ করতে করতে এরকম অনেকেই আছে অনলাইনে এমটেক হয় বা অনলাইন যে এক্সিকিউটিভ এমবিএ হয়, যেখানে অপারেশনাল ম্যানেজমেন্ট হোক বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আরো অনেক অনলাইন এখন তো মানে ওপেন ওয়ার্ল্ড পুরোটাই আমার মনে হয়। এবং তার সাথে এটাও থাকে যে ওখানে তারা ইন ক্যাম্পাসও 2-3 দিন ওরা ইনভাইট করে যাওয়ার জন্য, ওখানে এক্সাম দিতে যাওয়ার জন্য। আমার মনে হয় দ্যাট মানে ইজ স্যার। আমি যদি একটা প্রশ্ন করি শিবম, এটা তো আমি বুঝলাম ম্যানেজমেন্টে, এইবার এম ফার্ম করতে গেলে তো মানে আমি বি ফার্ম করে ইন্ডাস্ট্রিতে জয়েন করলাম, এম ফার্মের ভর্তি হলাম, এবার আমাকে ল্যাব করার জন্য আসতে হবে, প্রজেক্ট করার জন্য আসতে হবে, এত ছুটি তো পাওয়া যাবে না কোম্পানি থেকে, তাহলে মানে এটা কি সত্যি সম্ভব এম ফার্ম করা? ডিস্টেন্সে এম ফার্ম আমি জানি না, মানে ডিস্টেন্সে এম ফার্ম আমি কখনো ইয়ে করিনি, বাট ডিস্টেন্সে এমটেক হয়। হ্যাঁ, যেগুলো মানে ইয়ে কিছুটা ম্যানুফ্যাকচারিং বা এইসব জিনিসের মধ্যে আছে, বিটস পিলানিতেও হয়, ইভেন এনআইএমএস এর কিছু ম্যানেজমেন্ট কোর্স আছে, ক্রাইস্টে আছে। তো কিছু ভালো ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি, যারা কোর্স অফার করে মানে মাস্টার ডিগ্রি, সেটা এমবিএ হতে পারে, এমটেক হতে পারে, কিন্তু এম ফার্ম আমি ডিস্টেন্সে শুনিনি, মানে আমার জানা নেই। কিন্তু আমার অনেকই ঠিকই বলেছি যে এম ফার্ম ডিস্টেন্সে হয় না, এম ফার্ম হয় না। তার মানে সেক্ষেত্রে প্রদীপ বি ফার্ম মানে করে যে চাকরিতে ঢুকলো, সে কি কোনোভাবে এম ফার্ম করতে পারে? মানে তার ওয়েটা কি? নাকি কোম্পানিকে বলে বুঝিয়ে টুঝিয়ে যদি ছুটি ছাটা ম্যানেজ করে করা যায়? মানে what is your experience? ওটা একটা ওয়ে আউট আছে। হ্যাঁ প্রদীপ। আরেকটা ওয়ে আউট আছে, সমস্ত কলেজে ইভেন আমাদের যাদবপুরেও একটা প্রোগ্রাম থাকে, যেটা ইন্ডাস্ট্রি থেকে যারা
আই এম নট শিওর 3 ইয়ার্স অর 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকলে, সে ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স থাকলে ওখানেও এম ফার্মের কিছু সিট থাকে, থাকতো, আমি জানি থাকতো, আমি জানি না এখন আছে কিনা। হ্যালো দাদা, হ্যাঁ আছে, এবং আমি হচ্ছে ওই সিটেই এসেছি। আমি একটু লাস্টে কথা বলবো আর কি, আমি ইন্ডাস্ট্রি স্পন্সরেই এসেছি আর কি। হ্যাঁ, তো মাস্টার, ইন্ডাস্ট্রি হ্যাঁ। এম ফার্ম করা যায়। এক্সেলেন্ট। নেক্সট তো কোশ্চেন হ্যাঁ, কিন্তু শরৎরাজ। সেক্ষেত্রে তোমাকে বেদাদা, অফিসিয়াল লিভ নিয়ে আসতে হবে এবং রেগুলারে 2 বছর তোমাকে থেকেই ইয়ে করতে হবে, মানে ইউ কান্ট লাইক কি ডিস্টেন্সে এসব হবে না, ইউ হ্যাভ টু বি দেয়ার ফর 2 years লং। রাইট রাইট, উইদাউট পে হবে। ও আচ্ছা, তাহলে কোম্পানিতে স্পেশাল পারমিশন করিয়ে আমার 2 বছরের ছুটি নিয়ে আসতে হবে এবং তারপর আবার জয়েন করতে হবে সেখানে। তারপরে আবার কোম্পানি, জয়েন করতে হবে। সেই কোম্পানিতে বেদাদা, আমার এটা কি- রেপুটেশন খুব ভালো থাকে তবেই হয়তো সেটা সম্ভব। এম আই রাইট প্রদীপ? নইলে কেন না। দেবে আমাকে কোম্পানি? না, মানে- অনেক কোম্পানি ওইটাই এগেন, তুমি যদি সত্যিকারের ভালো পারফরমেন্স করো, হ্যাঁ, তোমার বস যদি তোমার সাথে অ্যালাইন্ড থাকে, এই, কোম্পানির যদি পলিসি থাকে এরকম মাস্টার ডিগ্রি করানোর, তাহলে হয়, সে ছোট কোম্পানি হোক বা বড় কোম্পানি হোক। বাট ওই এগেন টিউনিংটা খুব ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। ইভেন মাস্টার ডিগ্রি, আমি তোমাকে বললাম পিএইচডি, তো মানে যখন আমি সিপ্লা ছাড়ছি, দে লিটারালি অফার্ড মি কে ইউ স্টে ফর 2 years বিকজ দে হ্যাভ মিনিমাম ক্রাইটেরিয়া অফ continuing 3 years in Sipla, so that they will offer for that sponsor for PhD in IIT Bombay or ICT. ঠিক। নাসিম, পরের প্রশ্নে আমরা চলে যাব। বেদাদা, can I just conclude this one question? একসাথে ভালো হয়। বেদাদা, হ্যাঁ, ইয়েস সুরেশ। can I just conclude this one question? এই কোয়েশ্চেনে এমফার্ম অফিসিয়ালি করসপন্ডেন্সে হয় না, হ্যাঁ, but if we do some good जुगाड़, then it is possible. There are some universities, मतलब कंपनी में काम करके भी कर सकता है, and many people do it. So it is not impossible. There's no straight answer to this, but possible, and I know many people who have done that. Not মানে from JU. হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড। মানে তার মানে কোম্পানিতে আমি ছুটি নেব না, আমি কোম্পানিতেও কাজ করব, তার সাথে সাথে এমফার্ম করব, এই জুগাড়টাও কিন্তু সম্ভব। এটা It আমিও is দেখেছি। possible. It is very much, मतलब at the end people see whether you are MPharm yes or no. ওই ডিগ্রির জন্য নিশ্চয়ই করা যায়, হ্যাঁ, আমি জানি করে। কারেক্ট। ওটা যে কোম্পানিতে আমি কাজ করছি তার সাথে যদি আমার সম্পর্ক ভালো থাকে, বসের সাথে প্রদীপ যেটা বললো, যদি টিউনিংটা ভালো তো থাকে। इसमें पूरे কিছু জুগাড় আছে। আন্ধ্রা ইউনিভার্সিটি, I am sure BPUT also offers such kind of things. So অ্যাটেন্ডেন্স answer no যদি না। ম্যানেজ করা যায়, হ্যাঁ, তো এটা সম্ভব, But- অনেকে করে সেভাবে। সুরেশ দা, But I not will say, but not আমি for বলছি- tech transfer or R&D. They will not take you that MPharm, that much pakka. আমি ওটাই বলতে চাচ্ছি। আরেকটা জিনিস বলছি যে ওই সময় তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা এমফার্ম দুটো তো একসাথে দেখাতে পারবে না, যে কোনো একটা দেখাতে হবে। না না, সেটাই আমি বলছি, ওই এমফার্ম ডিগ্রিটা তোমার টেক অপস, এমস্যাট এরা নেবে না, ম্যানুফ্যাকচারিং কিউএ ওই চলে। জুগাড় পসিবল, ইটস নট ইম্পসিবল, বাট দেয়ার আর নট আ স্ট্রেইট অ্যান্সার। নাসিম, এবার যদি আমরা পরের দাদা- প্রশ্নগুলোতে একটু চলে যাই। দাদা বলছিলাম, আমি PG2 থেকে বলছিলাম, আমার কিছু কোশ্চেন ছিল আর কি বলার। হ্যাঁ, বলো বলো, ভেরি নাইস। দাদা আমি PG2 তে এখন, কিন্তু আমি বিফার্ম পড়েছি 2022-এ। তারপরে আমি NSIM থেকে পড়েছি, তারপরে আমি প্রোডাকশনে কাজ করেছি 3 বছর, একামসে 2 বছর কাজ করেছি ম্যানুফ্যাকচারিং এ। তারপরে আমি অজন্তাতে ছিলাম 1 বছর। তারপর আমি ইন্ডাস্ট্রি স্পন্সরেই আমি যাদবপুরে চান্স পেয়েছি পিজি মাস্টার ডিগ্রি করার জন্য ফার্মাসিউটিক্সে। তো আমি প্রোডাকশনে ছিলাম এই কারণে যে প্রোডাকশনে এক্সপিরিয়েন্সটা কাউন্ট করে আমি যদি FND তে যেতে পারি, তো সেই হিসেবে আমি এখানে এসেছিলাম। তো আমি মাস্টার ডিগ্রি করার পরে আমার যে 3 বছরের এক্সপিরিয়েন্স, এটা কি প্রোডাকশন FND তে মানে কাউন্টিং করে সব কোম্পানি, বা অনেকে করে না, না আমাকে প্রথম থেকে অ্যাপ্রেন্টিস করতে হয় বা এরকম কিছু? এটা প্রদীপ বলবে। মৃন্ময়, ভিডিওটা অন করো তুমি একটু। হ্যাঁ স্যার। প্রদীপ। প্রোডাকশনের এক্সপিরিয়েন্স R&D তে কাউন্ট হওয়াটা একটু ডিফিকাল্ট আছে, ম্যাক্সিমাম কোম্পানি করবে না। আচ্ছা, ঠিক। তাহলে আমাকে প্রথম থেকেই মানে অ্যাপ্রেন্টিসে করতে হবে আর কি, তাই তো FND তে?
অ্যাপ্রেন্টিস থাকে না, অ্যাপ্রেন্টিস জেনারেলি নেওয়া হয় যারা এমফার্ম ডাইরেক্টলি পাস করেছে বা এমফার্ম পড়ারকালীন যে 1 বছরের অ্যাপ্রেন্টিস হয় ওটাও থাকে। বাট এইসব ক্ষেত্রে যেহেতু তোমার একটু ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স আছে সেই ক্ষেত্রে তোকে ডাইরেক্টলি জুনিয়র সায়েন্টিস্ট বা এরকম পোস্ট দিয়ে দেবে। বাট যে ওই 3 সেক্ষেত্রে বছরের এক্সপিরিয়েন্সের হিসাবে একটা ধর ছেলের যার 3 বছরের এক্সপিরিয়েন্স আছে সে যা স্যালারি পাবে, একটা ফ্রেশ এমফার্ম উইথ 3 ইয়ার্স প্রোডাকশন এক্সপিরিয়েন্স সেটা দেবে না, কারণ ওখানে ওদের স্টার্টিং পজিশনটাই দেবে তোকে। আচ্ছা, সেই প্যাকেজ মোটামুটি কি রকম কি প্যাকেজে মানে ওখানে নেয়, মানে ধরুন আমার এই এক্সপিরিয়েন্স রয়েছে, প্লাস আমি এমফার্ম থেকে আমি ধরুন ইয়েতে গেলাম এফএনডি তে, তো এই যে কাউন্ট করলো না বা ওই লেভেলে মানে আমাকে নিল, তো মিনিমাম প্যাকেজটা কি রকম থাকে? এটা ডিপেন্ড করে কোম্পানির উপরে, যে আচ্ছা, ডিফারেন্ট কোম্পানির হচ্ছে যে ইনিশিয়াল প্যাকেজটা খুবই ভ্যারি করে। কোনো কোম্পানির ইনিশিয়াল প্যাকেজ 8 লাখও থাকে, কোনো কোম্পানির ইনিশিয়াল প্যাকেজ 4 লাখও থাকে। তো ওটা ডিপেন্ড করবে কোম্পানির উপরে। তবে এই যে এবং বিশেষ করে একটা জিনিস আমি বলতে চাই, যদি ক্যাম্পাসে রিক্রুটমেন্ট হয় সেক্ষেত্রে সবসময় স্যালারি বেটার থাকে, সে যে ইউনিভার্সিটিই হোক। ইভেন নাইপারের ক্ষেত্রেও আমি বলছি, যারা নাইপার থেকে পাস করে আমরা যখন ক্যাম্পাসে যাই, নাইপারে ছেলেরাকে আমরা অফার করি 12 লাখ টাকা যদি সে ক্যাম্পাস থেকে সিলেক্ট হয়। বাট ওই নাইপারের ছেলেটাই যদি ক্যাম্পাসে সিলেক্ট না হয়ে যদি এবারে সে থ্রু ডিফারেন্ট রেকমেন্ডেশন বা সাম পরিচিতির হিসাবে যদি এসে থাকে, সেক্ষেত্রে হয়তো তাকে অফার করে 4 লাখ টাকা। আন্ডারস্ট্যান্ড। আই থিঙ্ক কিন্তু দাদা আমাদের এই আমাদের প্রশ্নটা যাদবপুরে একেবারে তো আমরা এখানে হয়ে গেছে, মানে তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই, ঠিক আছে? ঠিক আছে, নাসিম, ঠিক আছে। হ্যাঁ নাসিম, পরের হ্যাঁ, প্রশ্নগুলো এবার সব একসাথে করলে ভালো হয়, কারণ টাইম কমে আসছে। প্যানেলরা একসাথেই হয়তো উত্তর দিয়ে দেবে, আমিও নোট করে রাখছি। পরে আমরা হায়ার স্টাডিতে শিফট করব। হ্যাঁ। ম্যাক্সিমাম স্টুডেন্টদের কোশ্চেন যে হায়ার স্টাডির জন্য আমরা যে এমফার্ম করবে পার্টিকুলারলি কোন সাবজেক্টটাকে চুজ করবে, এবং হায়ার স্টাডি মানে নট যে এমফার্ম, ওরা যদি বায়োটেকনোলজিতে এমটেক করতে পারে তার কীরকম কি ফিউচার আছে, বা গেট দিয়ে যদি কোনোরকম অন্য কোনো চেঞ্জ করে পুরো ফিল্ড, সেই ক্ষেত্রে কোনো কীরকম ফিউচার বা কীরকম অপরচুনিটি থাকে সেই কোশ্চেন। বেসিক্যালি তোর কোশ্চেনটা হচ্ছে কি নিয়ে হায়ার স্টাডি করবে এবং যদি কেমন তার এমফার্ম scope। যদি এমফার্ম নিয়ে কেউ হায়ার স্টাডি করে তাহলে ওকে কোন সাবজেক্ট সিলেক্ট করতে হবে, কারণ অনেকে থাকে যে সিউটিক্সে নেয় বা কোলজি, কগনোসি বা আমাদের কেমিস্ট্রি, যেটা ওরা ঠিক করতে পারে না, তো ব্যাচেলার পড়তে পড়তে যে ওরা কোন সাবজেক্টে চুজ করবে এমফার্ম, তাহলে সেই মতো ওরা সেই প্রিপারেশনটা করলে, এটা তো টোটালি ডিপেন্ড করছে র্যাঙ্কের উপরে, যেরকম র্যাঙ্ক হবে সেরকম তার সাবজেক্ট হবে। মানে ক্যারিয়ার স্কোপটা কোন সাবজেক্টের বেশি, কি সাবজেক্ট নিয়ে পড়লে প্রসপেক্টটা বেশি। ঠিক, প্রদীপ। এখানে আমি বলবো ফার্স্ট তো পার্সোনাল ইন্টারেস্ট। যদি কারো ফর্মুলেশন ডেভেলপমেন্ট ইন্টারেস্ট থাকে তাকে ফার্মাসিউটিক্সই যেতে হবে। কোয়ালিটি অ্যাসুরেন্সে যেতে গেলে বা অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি যেতে এলে তারাকে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি নিয়েই পড়তে হবে। এবং এখানে আরেকটু আমি অ্যাড করব, যদিও ফর্মুলেশনে ইন্টারেস্ট কারো একজনের থেকে থাকলো, সেই ফার্মাসিউটিক্স নিয়েই পড়বে ডেফিনেটলি, বাট স্টিল আমি প্রেফার করব, মানে আমরা জেনারেলি ইন্ডাস্ট্রিতে প্রেফার করে, যদিও এটা বলা হয়তো কি বলবো ঠিক না, ইন্ডাস্ট্রিতে কিন্তু একটু ছেলেদের ফর্মুলেশন ডেভেলপমেন্টে প্রেফারেন্স দেয়। তার কারণ অন্য কিছু না, কারণ এটাই ইনিশিয়াল লেভেলে প্রচুর সব ফ্লোরে কাজ করতে হয়, আর আমরাকে ব্যাচ বানানোর জন্য প্ল্যান্টে যেতে হয়। প্ল্যান্টে অনেক সময় 24 আওয়ার্সও থাকতে হয়। সেক্ষেত্রে একটা মেয়ে যদি হয় তার সঙ্গে অ্যাকোমোডেট করার জন্য আরেকটা ছেলেকে পাঠাতে হয়, সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। যে প্রজেক্টটা করে সেই প্রজেক্টটা ট্রান্সফার করার জন্য তাকে প্ল্যান্টে যেতে হয়। এবারে ধর যে মেয়েটা ওখানে প্রোডাক্টটা ডেভেলপ করেছে সে হয়তো ওখানে প্ল্যান্টে গেল, বাট সে একা কখনো যেতে পারবে না, তার সঙ্গে আবার আরেকজনকে পাঠাতে হবে। ইন্ডাস্ট্রি এটা খুব একটা ভালো এভাবে নেয় না, কারণ একটা পার্সনের কি বলবো ওই যে কাজটা একজন দিয়েই করে দিতে পারতো, আরেকজনকে ইনভলভ করতে হলো, রিসোর্স বেশি লাগলো। সেই জন্য কি হয়, মেয়েরাকে একটু ফর্মুলেশন ডেভেলপমেন্টে লেস প্রেফার করে, যদিও এটা হওয়া উচিত নয় হয়তো,
বাট এটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন। তখন তাদের ক্ষেত্রে কোন ব্রাঞ্চ গুলো ভালো, অ্যানালিটিক্যাল, কিউএ? ফার্মাসিউটিক্স থাকলেও না ফার্মাসিউটিক্স নিয়ে যদি কোনো মেয়ে পড়াশোনা করে তার ক্ষেত্রে বেটার হবে কিউএ বা আইপি বা রেগুলেটরি অ্যাফেয়ার্স, আইপি মানে পেটেন্ট ম্যানেজমেন্ট। পেটেন্ট ম্যানেজমেন্ট। অসাম। তারা ফর্মুলেশন ডেভেলপমেন্টের চেয়ে ওই ডিপার্টমেন্টটা চুজ করা বেটার হবে। মানে ও এমফান করলো এফআরএনডি নিয়ে, মানে সিউটিক্স নিয়ে, কিন্তু পরে চেঞ্জ করলো। প্রেফারেন্স থাকবে ডিপার্টমেন্ট জয়েনিং এর জন্য কিউএ, আইপি অথবা রেগুলেটরি অ্যাফেয়ার্স। গ্রেট, দারুন ইনপুট। নাসিম। এবার হায়ার স্টাডির জন্য অ্যাব্রোডের অপরচুনিটিটা আর আমাকে জানতে বায়োটেকনোলজি নিয়ে জাস্ট আমি একটু বলে দিই, যেহেতু মানে আমার ফিল্ড ছিল, আমি একটু ছিনিয়েই নিচ্ছি কোশ্চেনটা। কারণ এখন যুগটা যেমন স্মল মলিকুল কনভেনশনাল আমরা যে মেডিসিন গুলো নিয়ে কাজ করছি, তার সাথে সাথে কিন্তু বায়োসিমিলার, বায়োটেকনোলজি, সেল থেরাপি, জিন থেরাপি, এগুলো অলরেডি এসে গেছে। এবং মানে স্ট্যাটিস্টিক্স বলে যে 35% যে মার্কেট, সেটা হচ্ছে বায়োমলিকুলস থেকে আসছে। এবং সেখানে যারা বায়োটেকনোলজি কনভেনশনাল পড়ে, তারা কি বিএসসি বায়োটেকনোলজি পড়লো, এমএসসি বায়োটেকনোলজি পড়লো, কিন্তু যে বিফার্ম করে বায়োটেকনোলজি পড়বে সে কিন্তু ফার্মেসিটাও জানবে এবং বায়োটেকনোলজিটাও জানবে। তো এদের কিন্তু একটা ইন্ডাস্ট্রিতে বড় অ্যাডভান্টেজ আছে, কারণ তারা অলরেডি ফার্মেসি, ওষুধ, এই ব্যাপারগুলোর সাথে অ্যালাইনড হয়ে আছে। সো যে বায়োটেকনোলজি নিয়ে পড়বে অবশ্যই বায়োফার্মা ইন্ডাস্ট্রিতে তার একটা বিরাট প্রসপেক্ট ওপেন হয়ে যাবে। নেক্সট, নাসিম। এই হায়ার স্টাডিটা অ্যাব্রোডে কেউ যদি করতে যায়, বা অ্যাব্রোডে করার জন্য কিরকম তাকে কিরকম ভাবে প্রিপারেশন নিতে হবে, বা অ্যাব্রোডে যাওয়ার পর সেখানে কিরকম স্কোপ, এই ব্যাপারে অনেকে জানতে চাইছে। এটা নিয়ে আমাদের আরেকটা আলাদা করে সেশন করার ইচ্ছা আছে। তবু আমি শিবমকে বলবো এটা নিয়ে যদি একটু হাইলাইট করে, যেহেতু এই কোশ্চেনটা উঠে এসছে। হ্যাঁ, বি ফার্মের পরে শিবম, ভিডিও। বি ফার্মের পরে আমি একটা জিনিস বলতে চাই, বি ফার্মের পরে অনেক ইনস্টিটিউট আছে যারা ডাইরেক্টলি কিন্তু পিএইচডি তে অ্যাডমিশন নেয়। যদি তোমার বি ফার্মে ভালো গেটে র্যাঙ্ক থাকে, মানে আমি আইআইটি আর আইআইএসসি এইসব ইনস্টিটিউটের কথা বলছি, বা কিছু সিএসআর ইনস্টিটিউটও আছে, তারা কিন্তু ইন্ডিয়ার কথা বলছি প্রথমে, তারা কিন্তু গেটের র্যাঙ্ক যদি তোমার ভালো থাকে, ইউ উইল ক্যান ডাইরেক্টলি গেট অ্যাডমিশন ইনটু দ্য পিএইচডি। এছাড়াও কিছু ইনস্টিটিউট আছে যারা অ্যাব্রডে, যারা কিন্তু খুব ভালো ইউনিভার্সিটি, যেমন এনইউএস, সিঙ্গাপুরের একটা ইউনিভার্সিটি আছে, যারা এখন মোটামুটি কিউএস র্যাঙ্কিং এর টপ 10 এর মধ্যে আছে। দে অলসো টেক গেট র্যাঙ্ক। সো গেট কিন্তু এখন মানে বিয়ন্ড ইন্ডিয়া অনেক ইনস্টিটিউট আছে যারা গেটের র্যাঙ্ক কে যথেষ্ট ভ্যালিড ভাবে কনসিডার করে। তো গেটটাও তুমি ভালো করে গেটের প্রিপারেশন দিলে কিন্তু অ্যাব্রোডে পিএইচডি করা সম্ভব। তাছাড়াও তোমাকে টোএফএল বা আইএলটিএস এর মধ্যে যে কোনো একটা তো দিতেই হবে। হ্যাঁ, আই থিঙ্ক বেদাদা যেটা বলছিল পরের সেশনে যে আসবে সে নিশ্চয়ই বলবে, মানে আইএলটিএস আর টোএফএল লাগে। যদি তুমি ইউকে বা সারাউন্ডিং কোনো কান্ট্রিতে যাও তাহলে তোমাকে আইএলটিএস লাগবে, আর যদি ইউএসএ তে যাও তাহলে তোমাকে টোএফএল লাগবে, যে কোনো দুটোর মধ্যে একটা লাগেই লাগে। ঠিক আছে, এর তাছাড়াও তোমার যদি জিআরই থাকে তো খুব ভালো কথা। 3 নাম্বার হচ্ছে তোমার রেফারেন্স লাগে, খুব স্ট্রং রেকমেন্ডেশন লাগে, অ্যাটলিস্ট 2 থেকে 3টে রেফারেন্স লাগে যে তোমাকে রেফারেন্স দিচ্ছে, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট, কে তোমাকে রেফারেন্স দিচ্ছে। আর যদি বি ফার্ম থেকে তুমি যাও, তোমার যদি কি পাবলিকেশন আছে, তোমার রিসার্চ ইন্টারেস্ট কি, এবং তুমি কভার লেটার কিভাবে লিখছো, তোমার কোন এরিয়াতে তুমি রিসার্চ করতে চাও, দের ইজ এ লট অফ থিংস অ্যাকচুয়ালি, সেগুলো তোমাকে ভালোভাবে, হাউ টু সেন্ড এ কোল্ড মেল, কিভাবে তুমি কোনো গাইডকে কোল্ড মেল করবে, কি লিখবে তাতে, কি লিখবে না, এই জিনিসগুলো একটা মানে আলাদা আমার মনে হয় ডিসকাস করাই ভালো আর কি। হ্যাঁ, বেসিক্যালি আমি যেটা বলতে পারি, যদি তুমি বলো যে কোন একটা এক্সাম যেটা তোমাকে মোটামুটি ইন্ডিয়াতে এবং অ্যাব্রডে একটা এক্সাম দিলেই মোটামুটি কিছু ভালো ইউনিভার্সিটি পাওয়া যেতে পারে, তো আমি বলবো গেট যদি কেউ ভালো করে দেয়, ইন্ডিয়াতে অপশন সাথে সাথে কিছু ভালো অ্যাব্রোডে ইউনিভার্সিটি আছে যারা এখন গেটের র্যাঙ্কে ভ্যালিড ভাবে নেয়, তো ইউ ক্যান অ্যাপ্লাই থ্রু দ্যাট। এক্সেলেন্ট শিবম। এবং আমি জাস্ট অ্যাড করব, মানে এই যে নাসিম এই কোশ্চেনটা তুলেছে যে অ্যাব্রডে কি করে যেতে হয়, মানে যেতে পারা যায়, মানে এই ট্রেন্ডটা আমাদের সত্যি বিফার্মে অনেক কমে যাচ্ছে। এক সময় আমি দেখতাম 15-20 বছর আগে অন্তত 10 to 15% বিফার্মের যে স্ট্রেংথ
তারা কিন্তু অ্যাব্রডে চলে যেত হায়ার স্টাডিজ করতে। তো আমার মনে হয় সেই ট্রেন্ডটা আবার ফিরে আসবে এবং তার অন্যতম উপায় হচ্ছে গেট দিয়েও এখন যাওয়া যায়। জিএরই টয়েফেল এটা আমার তো জানা ছিল না, তো গেটটা দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট ভালো করে। তাতে তো আমাদের ইন্ডাস্ট্রিতে যেতেও আমাদের সুবিধা হয় সেই গেটের নলেজটা দিয়ে। সেই নলেজটা হচ্ছে ফাউন্ডেশন, গেট দিলে সেই নলেজটা আমাদের মধ্যে আসে। এবং জিআরই টয়েফেল নিয়েও আমাদের একটা সেশন করার আরো ইচ্ছা আছে। নাসিম। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করে দেব, বিকজ সিএসআইআর পয়েন্ট অফ ভিউ থেকে গেট ওখানে প্রেফার্ড হয় ওভার জিপ্যাট। ইফ সামওয়ান ইজ হ্যাভিং গেট, গুড র্যাঙ্ক ইন গেট, দে উইল গেট প্রেফারেন্স ইন সিএসআইআর। নট ইন সিএসআর, মানে আমার মনে হয় হ্যাঁ, যে মানে মানে যে যতগুলো ভালো ইন্ডিয়াতে ইউনিভার্সিটি গুলো আছে সবগুলোতে গেট মানে মোর প্রেফার্ড দেন জিপ্যাট। মানে লেখা থাকে, মানে আইআইটি তে তুমি যখন এমটেক এর অ্যাপ্লিকেশন করবে ওরা লিখে যে গেট অবলিক জিপ্যাড অর এনি ন্যাশনাল এন্ট্রান্স বলে লেখা থাকে। তার মানে সেখানে জিপ্যাটটাও ইকুইভ্যালেন্ট হিসাবে মানে ইকুইভ্যালেন্ট count করা যায়? থাকে, ইয়েস ইকুইভ্যালেন্ট, কমপ্লিটলি ইকুইভ্যালেন্ট। যেখানে বি ফার্ম, যেখানে বিটেক অ্যাপ্লাই করতে পারে সেখানে বি ফার্মও অ্যাপ্লাই করতে পারে, সেখানে জিপেট থাকলেও অ্যাপ্লাই করা যাবে। ইভেন বি ফার্মের পরও তুমি আইআইএসসি বা আইআইটি তে ডাইরেক্ট পিএইচডি তে চান্স পেতে পারো। বাট দ্য থিং ইজ দ্যাট কি দ্যাট মানে দোজ আর এক্সেপশনস, মানে এক্সেপশনস কান্ট বি দ্য এক্সাম্পলস, রাইট? মানে সেখানে যদি গেট থাকে তো আমার মনে হয় প্রবাবিলিটি অনেক বেশি, ওরা গেটকে অনেক বেশি ভ্যালু দেয় অ্যাজ মানে কম্পেয়ার টু জিপ্যাটের চেয়েও গেটটাকে বেশি ওরা ভ্যালুয়েশন। বেশি ভ্যালু দেয়। ইয়েস ইয়েস। নাসিম। নাসিম মিউটে আছিস। হ্যাঁ, এটা এতগুলো কোশ্চেনের মধ্যে একটা ফাইনাল কোশ্চেন, একদম শেষের দিকে চলে এসেছি আমরা মিটিং এর। তো যারা ঠিক করতে পারছে না তারা কোন দিকে যাবে, প্রোডাকশনে, কিউসিতে, কিউএ মানে ম্যানুফ্যাকচারিং এ যাবে কি হায়ার স্টাডিতে যাবে নাকি অন্য কোনো ওয়ে দেখবে, তাদের জন্য কোনো রকম স্কোপ বা তাদের জন্য কোনো রকম যদি কোনো একটা দেওয়া হতো তো খুবই ভালো হতো। মানে অনেকে স্টুডেন্ট আছে যারা ঠিক করতে পারছে না যে কি করবে, মানে জব করবে নাকি হ্যাঁ, হায়ার স্টাডির দিকে যাবে। সুপার। তো আমি কোশ্চেনটা নিশ্চয়ই প্রদীপ, সুরেশ এবং শিবমের কাছে আমি পাঠাবো। তার আগে আমি বলে রাখি যে এরকম আমি দেখেছি যে উড়ান সাথী ফর্মে যারা ফিল আপ করেছে 36 জন, তাদের মধ্যে প্রায় 7-8 জন এই কনফিউশনে ভুগছে যে এক্ষুনি তারা ডিসাইড করতে পারছে না। আমি বলবো যখন আমরা তাদেরকে মেন্টর দেব, মেন্টরের সাথে যেন এটা নিয়ে খুব তারা কথা বলে এবং সেই ক্ল্যারিটিটা তো ফাইনালি আমাদের আনতে হবে। আমাকে তো আমাকে একটা ফিক্স করতে হবে আমি কোথায় যাব। আর তার আসল কথাটাই হচ্ছে আমাদের লাইনগুলো সম্বন্ধে জানা এবং আমার ইন্টারেস্টের সাথে কতখানি সেটা ম্যাচ করছে এবং তার কেরিয়ার স্কোপ কতখানি আছে। পুরো সেই জন্যই তো সেশনটা। হয়তো আজকে সেশনের পরে এর সংখ্যাটা অনেকখানি কমে যাবে, তবু আমি প্রদীপ, শিবম এবং সুরেশকে বলবো ইন্ডিভিজুয়ালি যদি একটু মতামত শেয়ার করিস। যারা কিচ্ছু বুঝতে পারছে না কোথায় যাব, ব্ল্যাঙ্ক এই মুহূর্তে, তারা কি করবে? সবচেয়ে কঠিন প্রশ্ন মনে হয় এটাই। না, এটা কিন্তু আমি বলবো সবচেয়ে সহজ কোশ্চেন। চোখ বন্ধ করে মাস্টার ডিগ্রি করে না, চোখ আচ্ছা, বন্ধ করে। আরে বাহ। কারণ হচ্ছে যে মাস্টার ডিগ্রি করা থাকলে তোমার জন্য সমস্ত লাইনগুলো ওপেন হয়ে গেল। তুমি ম্যানুফ্যাকচারিংও যেতে পারবে, প্রোডাকশনেও যেতে পারবে, এবং তুমি যেই সাবজেক্টেই করো না করো, তুমি যদি ধরো সিউটিক্সে মাস্টার ডিগ্রি করলে ফর্মুলেশনের সাথে সাথে বাকি ডিপার্টমেন্ট গুলোও কিন্তু তোমার জন্য ওপেন। বাট শুধু বিফর্ম করে তোমার জন্য একদম রেস্ট্রিক্টেড ডিপার্টমেন্ট, শুধু হয়তো প্রোডাকশন থাকবে আর মানে কিউএটা থাকবে। কিউসি তো যে খুব একটা বিফার্মের ছেলেকে নেয় বা প্রসপেক্ট কতটা ভালো কি খারাপ সেটা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। তো সেক্ষেত্রে অপশনটা অনেক লিমিটেড হয়ে যাবে। প্রোডাকশন আর কিউএ ছাড়া বিফার্মের কাছে এটা অনেকটাই কম। আমার মনে হয় ভেরি ক্লিয়ার ডাইরেকশন যেটা প্রদীপ দিল, মানে এটাই হচ্ছে ওর এক্সপিরিয়েন্স। আর সুরেশ এবং শিবমের যদি অন্য কোনো মতামত না থাকে আমি পরের কোশ্চেনে চলে যাব। অলরেডি আমাদের 9:15 প্রায় হয়ে গেছে। আমি সুরেশ, বলবো যে হ্যাঁ। আমি বলবো যে ওরা খুব লাকি যে এখন একটা ক্লিয়ার কাট অ্যান্সার পাচ্ছে। আমি যখন বি ফার্ম পড়েছি আমার কাছে কোনো অ্যান্সার ছিল না, আমি প্রথমে কিউএ তে ঢুকেছি, তারপরে মনে হয়েছে নিজে ঠকে শেখা বলে না যে হ্যাঁ আরে আমার মনে হয় মাস্টার ডিগ্রি করা উচিত, তারপরে আমি যাদবপুরে এসেছি আবার ছেড়ে দিয়ে মাস্টার ডিগ্রি করেছি, তারপর আর&ডি তে গেছি। তো আমার মনে হয় অনেকেই ক্লিয়ার কাট এখানে অনেক অ্যান্সার পেয়ে যাচ্ছে, যেগুলো আমার মনে হয় যে কিছু জিনিস হয় না যে লাইক সেই গুরুর মতো, লাইক ওকে গুরু সেড আই উইল ফলো ব্লাইন্ডলি, আমার মনে হয় কিছু জিনিস এরকম ইয়ে করাটাও বেটার আই গেস।
এক্সিলেন্ট। এবং যারা জয়েন করতে পারলো না, আমরা পুরো রেকর্ড করছি, আমি লিঙ্কটা আমাদের গ্লোবাল গ্রুপে শেয়ার করব এবং আমাদের উড়ান সাথী গ্রুপে শেয়ার করব। আমি সবাইকে অনুরোধ করব ক্লাস গ্রুপে যেন ওই ইউটিউব লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হয়। নাসিম, আমাদের কি মোটামুটি শেষ হয়েছে? আমরা এক্সটার্নাল যারা আমাদের স্টুডেন্ট আছে তাদের সাথে তাহলে একটু কথা বলে নেব। হ্যাঁ, এবার আমাদের যারা হাত তুলেছে ওদের কথা আমরা শুনতে পারি আমাদের এখানে। এক্সিলেন্ট। আমি দেখি আমাদের যারা হাত তুলেছে তাদের মধ্যে রয়েছে অগ্নিশ্বর, আছিস? অগ্নিশ্বর, হ্যাঁ দাদা, আমি একটু পরে বলছি, কাউকে একটু বলে দিতে দাও, আমি একটু বাইরে রয়েছি, আমি পরে বলছি। আচ্ছা আচ্ছা। দাদা, সম্বিত আমার বলো। আরেকটা কোশ্চেন ছিল, ওটা বলে দিই। সম্বিত বলো। হ্যাঁ স্যার, আমি বিশ্বভারতী থেকে এমএসসি বায়োটেকনোলজি নিয়ে পড়েছি, ঠিক আছে। হ্যাঁ। তারপরে এখন আমি বোস ইনস্টিটিউটে পিএইচডি তে কিছুদিন হলো জয়েন করেছি। এবার আমার প্রশ্ন হচ্ছে, ইন ফিউচার আমি বায়োফার্মাসিউটিক্যাল বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যেতে চাই, তো কি ধরনের টেকনিক, মানে আমরা তো জানি একাডেমিক রিসার্চ R&D মানে ইন্ডাস্ট্রি রিসার্চের থেকে কমপ্লিট ডিফারেন্ট, তো কি ধরনের টেকনিক পিএইচডি তে শিখলে বা সেই জিনিসগুলো শিখলে তো আমার ইন্ডাস্ট্রি যাওয়ার স্কোপ বেড়ে যাবে বা ইন্ডাস্ট্রি আমাকে ইজিলি অ্যাবজর্ব করবে। আচ্ছা, একটু আমি জানতে চাই যে আমাদের তুমি যাদবপুরের নও তাহলে আমার মনে হচ্ছে, বাট না ভ্যালিড না কোশ্চেন, উইল টেক না ইট আপ। না, আমি তুমি আমাদের যাদবপুরের লিংকটা কোথায় পেয়েছো? আমি লিঙ্কডইনে পেয়েছি, আর আচ্ছা, আপনাকে আমি ফলো লিংকডইনে আপে আমরা আমাদের হ্যাঁ হ্যাঁ গ্রুপে শেয়ার করেছিলাম। হ্যাঁ হ্যাঁ বাট হ্যাঁ হাউএভার, হ্যাঁ, তোমার প্রশ্ন হচ্ছে মানে পিএইচডি তে কি কি টেকনিক গুলো শিখলে তুমি শিখলে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রিতে বা বায়োফার্মাসিউটিক্যাল হোক বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে হ্যাঁ, আমি এটা যেতে। প্রদীপ এই কোশ্চেনটা আমাদের নেবে। কারেক্ট। আমরা ওয়েলকাম টু ইউ, যে তোমার ইন্টারেস্ট, তুমি যে আমাদের সেশনে এসছো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ প্রদীপ। সেক্ষেত্রে আমি বলবো অ্যাডভান্স ক্যারেক্টারাইজেশনের যে টেকনিক গুলো, সেটা মানে এইচপি টিএলসি হোক বা সেম হোক, টেম হোক, এই যে অ্যাডভান্স টেকনিক যেগুলো আছে, মানে সেই স্যার মেটেরিয়াল ক্যারেক্টারাইজেশন, এফটিআইআর, সেম, রাইট মানে রাইট দিয়ে এবার এক্স্যাক্টলি। এবার তার অ্যাপ্লিকেশন বায়োলজিতে সেল ম্যামালিয়ান সেল কালচার, এই জিনিসগুলো আপনি মানে বলতে হ্যাঁ, চাইছেন। এইগুলো মানে কোনো একটা সে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট হোক বা বায়োটেকনোলজিক্যাল প্রোডাক্ট হোক, ওর যে ক্যারেক্টারিস্টিক্সটা ডিফাইন করার জন্য যে টেকনিকগুলো দরকার। ফার্স্টে জেনারেলি আমরা যেটা করি, ধর রিভার্স ইঞ্জিনিয়ারিং, যে কোনো প্রোডাক্ট হোক তার রিভার্স ইঞ্জিনিয়ারিং করি। সেই রিভার্স ইঞ্জিনিয়ারিংটা করার জন্য ডিফারেন্ট এই টেকনিকগুলো থাকে। সেই টেকনিকগুলো যদি তোর জানা থাকে, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে একটা ভালো প্রসপেক্ট থাকে এবং একটা মানে কি বলবো, ওটা হোয়াইট কলার জব অনেকটাই, আর একটা মানে ডিমান্ডিং পজিশনস। বুঝতে ফাইন, পেরেছি আই থিঙ্ক ভেরি প্রিসাইজ অ্যান্সার। বুঝতে পেরেছি এবার আমি অগ্নিশ্বরের কাছে আসব। আমার মনে হয় ওই হাত তুলেছে এমন ওই মানে আছে আমাদের মধ্যে। অগ্নিশ্বর, আর ইউ ইন এ পজিশন টু টক? হ্যাঁ দাদা, আমি আছি, বলো হ্যাঁ, দাদা। বল। তো একটু ভিডিওতে দেখা যাবে নাকি তোকে? বৃষ্টি পড়ছে, আমি বাইরে রয়েছি, আমাকে 2 মিনিট দাও, আমি 2 মিনিটের মধ্যে রুমে ঢুকে যাবো। চেষ্টা করছি, আমি কারণ তারপর আমাদের ভিডিও, মোটামুটি আমরা শেষ পর্যায়ে না না, চলে আমি এসেছি। তারপর ভিডিও অন করছি, আমি কথা হ্যাঁ। বলতে বলতে আমি জাস্ট রুমের কাছাকাছি চলে এসেছি। বল না, বল। হ্যাঁ, কথা বল, তুই কথা বলতে থাক। হ্যাঁ হ্যাঁ, বল। হ্যাঁ হ্যাঁ, দাদা, তো আমার তাহলে তো একটা আমার question answer জুনিয়রদেরকে, করতে বলি। হ্যাঁ সারফারাজ কোশ্চেনটা হ্যাঁ, করে দিই, আমি অগ্নিশ্বর। তারপর বলছি তাহলে। আচ্ছা, সরফরাজ বল। হ্যাঁ। দাদা, বলছিলাম যে মানে আমাদের বিফার্ম ফ্রেশার্স এর পরে মানে কোন কোন কোম্পানিগুলো ফার্স্টলি সিলেক্ট করা উচিত, আর কোন লোকেশনটা আমাদের চুজ করা উচিত, মানে অ্যাজ এ ফ্রেশার্স হিসাবে আমরা যে যাবো মানে বিফার্ম কমপ্লিট করার পর, মানে ফার্স্টলি কোন কোম্পানিগুলো আমরা সিলেক্ট করবো, যে ফার্স্টে এটা আমার চয়েস থাকবে, তারপরে এইসব কোম্পানি থাকবে, আর কোন লোকেশনটা মানে আমাদের জন্য বেস্ট হবে বিফার্ম করার পরে, মানে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি বলছি। রাইট। প্রদীপ এবং সুরেশ দুজনেই এই কোশ্চেনটা নেবে। প্রদীপ। কোম্পানির প্রেফারেন্সের যদি কোশ্চেন থাকে, তুই সেই কোম্পানিটাই প্রেফার করবি যেই কোম্পানিটার গ্লোবাল প্রেজেন্স আছে। সেটা যদি শুধু ইন্ডিয়ান কোম্পানি হয়, ডোমেস্টিকে যারা মার্কেট প্রোডাক্ট বানায়, সেইটা যে জেনারেল, আমি কখনোই বলবো না যে তারা প্রোডাক্টের কোয়ালিটি খারাপ করে বা সামথিং, বাট ইন জেনারেল যাদের থ্রু আউট গ্লোবাল এক্সপিরিয়েন্স আছে, তাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেটার হয়, তাদের সিস্টেম অনেক বেটার হয়, তাদের ডকুমেন্টেশন জিনিস অনেক বেটার হয়, তাদের কাছে অনেক অ্যাডভান্স টেকনিক থাকে। তো সেইটাই প্রেফার করবি যখন চয়েসের ব্যাপার থাকবে, যেই কোম্পানির গ্লোবাল প্রেজেন্স আছে।
আর দাদা লোকেশনটা একটু মানে কোন লোকেশন গুলো যাওয়া উচিত আমাদের, মানে এজ এ ফ্রেশার হিসেবে কোন লোকেশন গুলো চুজ করা উচিত এটা একটু যদি বি ফার্মের পরে হয় তোকে সেই লোকেশন গুলোই প্রেফার করতে হবে যেখানে হচ্ছে যে প্রচুর ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। না ম্যানুফ্যাকচারিং ইউনিট যেমন এখন বদ্দিতে প্রচুর আছে, আমেদাবাদে আছে, ওপাশে তোর কি বলবো সিকিমে গ্যাংটকে ওখানে আছে, মানে যেখানটাতে ম্যানুফ্যাকচারিং ইউনিট অনেকগুলো কোম্পানি আছে সেই রকম জায়গাতে তোকে প্রেফার করতে হবে। শুধু একটা কোম্পানি থাকলে কিন্তু সেখানে চয়েসটা অনেক কমে যায়। বেদা তোমার মাইক অফ আছে। অগ্নিশ্বর, হ্যাঁ, তো যেটা মেনলি আমার জুনিয়রদেরকে বলার কথা, মানে বেসিক্যালি যেটা আমি আরো যেটার জন্য জয়েন হয়েছি, তো যেহেতু আমি লাস্ট 1 বছর ধরে সিকিমে রয়েছি এবং এরা যখন এসেছিল তখন আমি এদের সাথে দেখা করতে পারিনি, বেশ কিছু মানে কমপ্লিকেশন হয়েছিল, আমি একটু ব্যস্ত ছিলাম বা ওদেরও টাইম হয়ে উঠছিল না। তো মেনলি আমার যেটা বলার যে বিফার্মের পর অবশ্যই ইন্ডাস্ট্রিতে আসা দরকার, কারণ আমরা 5 জন এসেছিলাম, সেখান থেকে এই মুহূর্তে আমরা সার্ভাইভ করছি 2 জন, কারণ বাকি যে 3 জন ছিল তাদের মধ্যে 2জনের রিজন ছিল এমবিএ করা, আর একজনের ছিল মাস্টার্স করা, মানে যে কোনো ফিল্ডেই সেটা। তো তারা সেজন্য ছেড়ে গিয়েছিল। আর আরেকজন সে অলরেডি তার মানে কিছু ফ্যামিলি প্রবলেম চলছিল যার জন্য সে ছেড়ে গেছে। তো বেসিক্যালি আমার কথা হচ্ছে যে হ্যাঁ, এসে প্রথম ইনিশিয়াল স্যালারি খুবই কম, এটা আমি ওদেরকে এর আগেও বলেছি, ইভেন আমি এখন সেই স্যালারিতেই কাজ করছি। তো আমার মনে হয় এসে এক্সপিরিয়েন্সটা নেওয়া দরকার। আর একটা জিনিস যেটা সবাই বললো যে আমাদের ওই সাবজেক্ট গুলো নেই, এটা নয়, পিসিআই এর সাবজেক্ট গুলো আছে, মানে সাবজেক্ট বলতে ইন দ্য সেন্স এইচপিএলসি বা মাস ক্রোমাটোগ্রাফি, এইগুলো কিন্তু রয়েছে আমাদের, মাস স্পেকট্রোস্কোপি, এই সাবজেক্টটা আমাদের রয়েছে, যেটার নাম হচ্ছে ইনস্ট্রুমেন্টাল অ্যানালিসিস। এই সাবজেক্টটা ফাইনাল ইয়ারে ফার্স্ট সেমিস্টারে পড়ানো হয়। কিন্তু খুবই দুঃখের বিষয় হচ্ছে যে ওটার যে ল্যাবটা হয় সেটাতে কিন্তু আমাদেরকে জাস্ট কেমিক্যাল অ্যানালিসিসই শেখানো হয়। এটা আমি মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমরা যখন ফাইনাল ইয়ারে ছিলাম আমরা অনেকবার বলেছি টিচারদেরকে যে স্যার আমাদেরকে কোনো একটা ইনস্ট্রুমেন্ট অন্তত কিছুটা শেখান, যাতে পরবর্তীকালে ইন্ডাস্ট্রিতে গিয়ে আমার সমস্যাটা না হয়। আজকে আমাদের ডিপার্টমেন্টে ইউভি আছে, ডিজো রয়েছে, সেগুলো কিন্তু আমাদের শেখানো যেত, বাট সেগুলো আমাদেরকে কি বলা হলো যে তোমাদেরকে হ্যান্ডেল করতে দিলে। এগুলো আমাদের লিমিটেশন, উই আন্ডারস্ট্যান্ড, এই লিমিটেশন আমাদের আছে। হ্যাঁ, তো তো আমরা আলোচনা করি যে মানে এই লিমিটেশনের মধ্যে দিয়ে আমরা তো জানি সেগুলো তো আমাদের হাতে সবকিছু নয়। তো এখন ফিউচারে হ্যাঁ, আমরা না আমি ওটাই বলছি যে জুনিয়রদের কাছে এটা আমার অ্যাডভাইস। হ্যাঁ, বিফার্ম করে বাইরে বেরোনো উচিত, এবং জুনিয়রদের কাছে আমার এটাই অ্যাডভাইস যে টিচারদেরকে তোরা এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা কর যে স্যার আমাদের এই ইনস্ট্রুমেন্টটা শিখলে আমাদের ইন্ডাস্ট্রিতে গিয়ে সুবিধা আছে। মানে আমি যেহেতু কিউসিতে রয়েছি, যার জন্য আমি বলতে পারছি যে ইউভি শেখাটা দরকার, আইআর শেখাটা দরকার। বাট হ্যাঁ, আমি 1 বছরের মধ্যে আমি কিছু না হলেও আইআর, কেএফ, কালফিসার প্লাস হচ্ছে ইউভি, এই জিনিসগুলো আমি শিখেছি। তো এই জিনিসগুলো আমি তোদেরকেও সাজেস্ট করবো যে টিচারদেরকে বল যে মিনিমাম বেসিক টুকু যেন শিখে আসতে পারিস, কারণ পরে যেন আমাদের মতো সিচুয়েশন এসে না পড়তে হয়। মানে বেসিকটা একটু শিখে আসার চেষ্টা কর। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এবার নাসিম, যদি সবাই মোটামুটি বলে দিয়ে থাকে, আমি বলবো যে নাসিম এবং সারফরাজ বাদে যারা জয়েন করেছে স্টুডেন্টস, তারা একটু বলুক যে আজকে সেশনটা সত্যি সত্যি কাজে লাগলো কিনা। মানে আজকে যারা সময় দিয়েছে আমাদের ডক্টর প্রদীপ ঘোষ, ও হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, সময় পাওয়া মুশকিল। শিবম আইএসসি থেকে জয়েন করেছে, সুরেশ জয়েন করেছে। তো এরা সবাই আজকে এক জায়গায় এসছে যে মানে আমাদের জুনিয়রদের যদি কোনো কাজে লাগে, সেই জন্য জুনিয়রদের কাছে যদি আমরা দু একটা কথা শুনি আজকে সেশনটা সত্যি সত্যি কাজে লাগলো কিনা, তাহলে মনে হয় আমাদের সবচেয়ে বেশি তৃপ্তি হবে। নাসিম থেকে শুরু করা যাক এবং সবাই একটু বলুক, মানে আনমিউট করে একটু বলুক। হ্যাঁ দাদা, আজকের সেশনটা খুব খুব মানে খুব ভালো আর কি, মানে কি বলবো, মানে নিজের থেকে একটা ডিসিশন নেওয়ার জন্য আরো হেল্প হলো। এবং বলবো সব থেকে বড় কথা যে দাদারা সময় দিয়েছে, এই যে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যে সময়টা দিয়েছে, এটার জন্য আমরা মানে মানে আমি পার্সোনালি চিরকৃতজ্ঞ থাকবো যে এত ব্যস্ততার মাঝেও এই সময়টা দেওয়াটা একটা খুবই গ্রেট, গ্রেট, অনেক খুব ধন্যবাদ। ভালো লাগলো রে। এটাই তো চাই, এই রেসপন্সটুকুই তোদের কাছ থেকে আমরা চাই।
ঠিক আছে, মাঝে মাঝে রেসপন্স পাই না, মেল করছি অত গ্রুপে লিখছি, তোরা কিছু উত্তর দিস না, মনটা খারাপ হয়ে যায়। উত্তর দিবি, ঠিক আছে, কারণ আমাদের সাথে যদি একটা বন্ধুত্বের সম্পর্ক হয়, আমরা কিন্তু যে কাজগুলো করতে যাচ্ছি আমরা আরো ভালো করে করতে পারবো। নাসিম, আর কেউ যদি কেউ কিছু বলে, নাসিম বলুক, সরফরাজ বলুক, বাকিরা একটু বলুক। হ্যাঁ স্যার, সত্যি স্যার সেশনটা সত্যি মানে অনবদ্য সেশন। মানে আমি বায়োটেকনোলজির ছাত্র হয়েও একটা লিঙ্কডইনে জাস্ট পোস্ট দেখে সাথে সাথে আমি এসে জাস্ট দেখেছি, জয়েন করেছি, এবং সত্যি আমি খুব মানে উপকার পেলাম আর কি সেশনটা করে। মানে সত্যি স্যার, এত ব্যস্ততার মাঝেও আপনারা প্রত্যেকে এত সময় দিলেন, আমার ক্ল্যারিটি নিতে সুবিধা হবে, পিএইচডি সাবজেক্ট ডিসিশন বলুন। আর একটা ছোট্ট কোশ্চেন স্যার, হয়তো না, আপনি বলতে কোশ্চেন পারবেন। আমরা একটু পরে করছি সম্বিত, আমাদের একদম সময় চলে গেছে। বেশ বেশ স্যার, বেশ স্যার। তুমি আমার সাথে কানেক্ট করো, আমি প্রদীপের সাথে কানেক্ট করে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, কিভাবে কানেক্ট করবো স্যার? 9:30, প্লিজ। আচ্ছা, বেশ নাসিম, স্যার, বেশ। হ্যাঁ নাসিম, নাসিম কেমন ডেফিনেটলি লাগলো? স্যার, ডেফিনেটলি খুব ভালো লেগেছে, কারণ অলরেডি আমাদের মৃন্ময়দা বললো যে আপনারা যে তিনজন এসেছিলেন, আমাদের অনেক বেশি, একজন সিনিয়র ম্যানেজার ছিলেন, আপনি পিএইচডি করতে করতে এসেছেন, প্রদীপ স্যার তো ভিপি থাকা সত্ত্বেও আমাদেরকে সময় দিয়েছেন। অ্যাকচুয়ালি যাদবপুরের অ্যালুমনিদেরকে খুঁজলে আমাদের পুরো পৃথিবীতেই পাওয়া যাবে, তো তাদের সেই সময়টুকু আমাদেরকে দিচ্ছে, এটা আমাদের একটা বিশাল বড় সৌভাগ্যের ব্যাপার। তো ডেফিনেটলি থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, শিবম স্যার, প্রদীপ স্যার এবং সুরেশ স্যারকে। আমরা আশা রাখবো যে সবার ক্ল্যারিটি ঠিকঠাক হয়েছে, যে ডাউটগুলো ছিল সেগুলো সবাই ক্লিয়ার করতে পেরেছে আশা করি। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ। এক্সেলেন্ট। আর কেউ কিছু বলবে প্রেজেন্ট স্টুডেন্ট থেকে? যারা চুপচাপ আছে একটু আনমিউট করে যদি কিছু বলে খুব ভালো হয়। আমরা 10 সেকেন্ড ওয়েট করছি, তারপরে আমরা সবাইকে একটু রিকোয়েস্ট করবো ভিডিওটা হ্যাঁ অন দাদা। করে আমরা শেষ হ্যাঁ করবো। দাদা। সরফরাজ বলো। হ্যাঁ দাদা, আমি তো শুনেছিলাম যে মানে যে যাদবপুরের সিনিয়ররা হেল্প করে, এখন ফাইনাল ইয়ারে এসে বুঝতে পারছি সত্যি মানে যাদবপুরের সিনিয়ররা এরকম আমাদের পাশে থেকে ভাইয়ের মতো গাইডেন্স করছে, হেল্প করছে, মানে আরো আমাদের উড়ান সাথীতেও হেল্প করছে, যে এই দাদারা আমাদের পাশে থাকছে, এটাতে আমরা খুবই হেল্পফুল। এবং সবাইকেই ধন্যবাদ জানাই, মানে যত দাদা আছে এখানে সবাই আমাদের পাশে থেকে হেল্প করছে, এটা খুব ভালো লাগছে। এক্সেলেন্ট, ওকে। আর কেউ কিছু বলবে? সরফরাজ, নাসিম ছাড়া আরো অনেকে আছে জয়েন করেছে। শারদ্বতী মল্লিক, তুমি আমাদের ছাত্র? হ্যাঁ বলো, তুমি কোন ইয়ারে? স্যার আমি থার্ড ইয়ার। হ্যাঁ বলো, তোমার কেমন লাগলো? থার্ড ইয়ার ইউজি 3, ওয়ান্ডারফুল। কেমন লাগলো আমাদের সেশন? স্যার খুব ভালো লাগলো, মানে অনেক ডাউটস ছিল যেগুলো মানে কোয়েশ্চেনে করেছিলাম, সেগুলোর উত্তরগুলো পেলাম। থ্যাংক ইউ স্যার সবাইকে। এক্সেলেন্ট, ওকে। কৌস্তব, কিঞ্জল, কৌস্তব বলো, হ্যালো স্যার, কোন ইয়ার? আমি স্যার থার্ড ইয়ারে। হ্যাঁ বলো কৌস্তব, কেমন লাগলো তোমার? হ্যাঁ স্যার, খুবই ভালো, মানে থ্যাংক ইউ স্যার। মানে এভাবেই আমরা বাকি এখানে প্রোগ্রামগুলোতে জয়েন জুনিয়র করো। মোস্ট, আর তো আমার মনে আপনারা হয় যে তিনজন অ্যালুমিনাই আমাদেরকে টাইম দিয়েছেন, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। অনেক ক্ল্যারিটি পেলাম অ্যাকচুয়ালি, মানে যে কোশ্চেন গুলো ছিল সেগুলো সবই দাদারা আপনারা মানে সবকটা এক একটা করে অ্যাড্রেস করলেন, তো গোটা সেশনটা করে থ্যাংক ইউ সো মাচ স্যার। এক্সেলেন্ট, ওকে। আমি প্রদীপ, সুরেশ এবং শিবম এবং ব্যাকগ্রাউন্ডে আমাদের প্রসূন আজকে পুরো অনুষ্ঠানটাকে পরিচালনা করছে কো হোস্ট হিসাবে। আমি সবাইকে একবার ভিডিওটা অন করতে অনুরোধ করব। আমরা একবার ওদেরকে শুভরাত্রি একসাথে ভিডিওতে আমাদের মুখটা দেখিয়ে ওদের শুভরাত্রি বলে আজকের শেষ করছি। কালকে আবার সোমবার, সবাই অফিস যাবে সকালে আমি জানি। হ্যাঁ এই তো প্রদীপ চলে এসছে। শিবম, হ্যাঁ বলছি, আমি 2-3টে চ্যাট করতে পারি, জাস্ট 30 সেকেন্ড। আমার মনে হয় যে যারা এই মেজরলি কনফিউজ যে গ্রুপ আছে যে কি করব, কি নেব, কি না নেব, তা প্রথম কথা, যখন আমরা 12-এ পড়তাম তখন আমাদের স্যার আমাদের বলতেন যে তুমি 12-এ যে কোনো একটা সাবজেক্টকে ভালোবাসতে শেখো, আদার ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়ো হোক, যে কোনো একটাকে ভালোবাসার চেষ্টা করো। সেরকমই বি ফার্মে যারা আছে তাদেরকে বলবো কোনো একটা সাবজেক্টকে ভালো লাগানোর চেষ্টা কর। কোন সাবজেক্টটা আমার খুব বেশি ভালো লাগে, আমার মনে হয় দ্যাট উইল গিভ মাচ মোর ক্ল্যারিটি। সেকেন্ড থিং ইজ দ্যাট কি অনেকেই আছে যারা কনফিউজ, বিকজ তাদের এই জন্য কনফিউজ যে কোন জবে স্যালারি বেশি, ঠিক আছে, কোন জবটাতে কোন প্রফেশনটাই গেলে স্যালারি তাড়াতাড়ি পাওয়া যাবে। ঠিক আছে, আমার মনে হয় স্যালারির চেয়ে বেশি ইন্টারেস্ট থাকা উচিত, যে কোন জিনিসটাতে আবার ইন্টারেস্ট বেশি সেদিকে যদি কেউ যায়।
আলটিমেটলি স্যালারি সে তো পেয়েই যাবে, ঠিক আছে? তো সেটা সেটা প্রদীপ, সেটা এক্সেলেন্ট। সেটার পিছনে না ইয়ে করাটাই ভালো। আর প্রদীপ, শিবম, এই your কথাটা thought. একদম তুই ঠিক বলেছিস। পার্সোনালি যার যে সাবজেক্টে বেশি ইন্টারেস্ট আছে, ও ওই সাবজেক্টটার যদি ডেপথে যেয়ে থাকে, স্যালারি কোনো বার নেই। স্যালারি ইনিশিয়ালি হয়তো স্ট্রাগল করতে হবে, বাট ইন্ডাস্ট্রিতে স্যালারির লেভেল যদি তোরা হয়তো অনেকেই জানিস, এর কোনো লিমিট নেই। ইন্ডাস্ট্রিতে যে Excellent. সিনিয়র লেভেলে যে স্যালারি গুলো দেয় সেগুলো আনলিমিটেড। ওই একটাই, তোর ওই সাবজেক্টটাতে ইন্টারেস্ট থাকতে হবে এবং কিছুদিন ইনিশিয়াল স্টেজে স্ট্রাগল করতে হবে। সুপার। আর সুরেশ, দুটো জিনিস সেম থিওরি, স্যালারি প্রথম 5 বছর একটু কাছে রেখে দাও, তারপরে স্যালারি তোমাকে খুঁজে আসবে, তোমাকে স্যালারি খুঁজতে যেতে হবে না। মিনস আমরা অবশ্যই অনেকেরা আমার ক্লাসমেটস যারা আছে তারা সব মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, আপার মিডল ক্লাস। কোথা থেকে কোথায় এসছি যদি আমরা ওই ইভেন ট্রানজিশনটাও নিজে দেখি, সো ইটস এ গ্রেট থিং। বি ফার্ম পড়ে চাকরি পাবে না, এটা ইট ইজ দ্য মোস্ট ইম্পসিবল থিং। মানে অন্য কোনো জায়গাতে চাকরি থাকে না থাকে, বি ফার্ম পড়ে 100% চাকরি আছে, মাস্টার্স পড়েও চাকরি আছে। সো চাকরি নেই এটা কোনো ফ্যাক্টরি নেই। ফার্স্ট থিংস ফার্স্ট, এজিলিটি ইন দ্য প্রসেস। সবাই চায় সিইওর চেয়ার, আনফরচুনেটলি একটাই আছে সিইও। সবাই যদি সিইও হয় তো তারপরে কাজ কে করবে? তো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট অল পার্সপেক্টিভস। প্রাইম মিনিস্টার একটাই লোক হতে পারে, উই ক্যানট হ্যাভ 1.4 বিলিয়ন পিপল অ্যাজ প্রাইম মিনিস্টার্স। So prime minister is a good to have seat or a wish to have seat. Everyone aspires to be a prime minister, everyone should aspire to be a prime minister, but then we also have to understand what we are and where we can. But certainly up to minister of state পর্যন্ত সবাই যেতে পারে, and যাদবপুরের ছেলেরা চলেই যাবে, তো তার মধ্যে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তো এই স্টার্টিং এ কষ্ট না করে বলবো না। একদম। মানে আজকের আমাদের অনুষ্ঠানটা 1 ঘন্টা হওয়ার কথা ছিল, আমরা 8:05 শুরু করেছি, এখন দেখতে পাচ্ছি প্রায় 9:32 বাজে। আমরা এখনই শেষ করছি অনুষ্ঠানটা। যাওয়ার আগে একটাই কথা, মহাজন যেন গত সপন্থা, এটা আমার বাবা খুব বলতেন, যে আমাদের আগে যারা পথ দেখিয়ে গেছে তারাই হয়তো আমাদের কাছে আলোকবর্তিকা স্বরূপ। যাদবপুর থেকে যারা বেরিয়েছে তারা কিন্তু নতুন ওষুধ আবিষ্কার করে, তারা কিন্তু একটা কোম্পানির প্ল্যান্টকে চালায়, তারা একটা কোম্পানির কিউএ হেড হয়, তারাই হয়তো জিপ্যাটে 100-র মধ্যে তারা র্যাঙ্ক করে। সুতরাং আমাদের যারা বি ফার্ম এবং এম ফার্ম আছে, এমটা আমরা অনেক বড় করি, ঠিক আছে? আমরাও যেন শিবমের মতো আইআইএসসি ব্যাঙ্গালোরে গিয়ে রিসার্চ করতে পারি, বা স্মৃতিলেখার মতো আমেরিকাতে ফুল স্কল নিয়ে ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারি, কিংবা প্রদীপের মতো অত্যন্ত স্ট্রাগল করে 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 গ্রামের থেকে উঠে এসে আজকে ভাইস প্রেসিডেন্ট একটা মাইল্যান্ড মাল্টিন্যাশনাল কোম্পানির আর&ডির এফআর&ডির হেড হতে পারে। এবং সুরেশ, সেও খুব ভীষণ রকম হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে মাল্টিন্যাশনাল কোম্পানি, টপ 10 কোম্পানি ফাইজার, সেখানেও আজকে সিনিয়র ম্যানেজার। আজকে সে আমাদের 2জন ছেলে মেয়েকে নিয়ে সামার ট্রেনিং এর ব্যবস্থা করছে। তো আমাদের তো বড় হতেই হবে, তার সাথে সাথে আমাদের আরো টেনে তুলতে হবে আমাদের জুনিয়রদের। সেই জন্যই আমাদের আগে এগিয়ে যাওয়া দরকার। এই বলেই আজকের আমাদের অনুষ্ঠান শেষ করছি। সার্টেনলি তোমার কন্ট্রিবিউশন এই পুরো প্রসেসে অনেক 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 বেশি। আমরা তো জাস্ট এলাম বলে, বাট বেদাদা ডাকলো বলে এলাম, আর কিছুই না। So we cannot conclude this program without saying a very big thank you and hats off from my side. Correct. For you. I mean, you are putting a lot of efforts. Tomar contribution is something which I don't know whether even I can aspire for that or not. যেন এরকম ভাবে আমরা একসাথে থেকে ওদেরকে একটু বেদাদা, প্রসুন্দা এবং ফুল টিম, মানে যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করে, মানে রীতিমতো ইটস চ্যালেঞ্জিং, মানে এই জিনিসটাকে ক্যারি ফরওয়ার্ড করা। ইটস লাইক আমরা তো এলাম 1 ঘন্টা চলে যাবো, ব্যাস, দ্যাটস ওকে, বাট এই যে ব্যাকগ্রাউন্ডে যে দিনের পর দিন এই প্রসেসটাকে কন্টিনিউ করা, ইটস লাইক মানে অ্যামেজিং। আমাদের সাথে এই টিমটায় বাপ্পাদিত্য রয়েছে, সব ব্যাকগ্রাউন্ড Exactly, হ্যাঁ। রয়েছে, শিবম, শাশ্বত, মেজরলি এই গ্রুপটাই। আরো আমার মনে হয় এখন যেরকম ভাবে আমরা সাহায্য পাচ্ছি, আমার মনে হয় আমাদের এই টিমটা আরো এক্সটেন্ড হবে, আরো স্ট্রেংথেন্ড হবে।
আমার মনে হয় এই বলেই আজকের আমাদের অনুষ্ঠানটা শেষ আইডিয়াস করব। থেকে এক্সিকিউশনস হ্যাঁ প্রত্যেকটা ব্যাপারে বেদাদা তুমি যেভাবে গ্রুপটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ রিয়েলি হ্যাটস অফ টু ইউ। একটাই রিকোয়েস্ট আমার সাইড থেকে, থ্যাংক ইউ respective people, please try to join Jyopta that group and try to register yourself. Means funds টাও একটু দরকার, 2000 10,000 যারা যারা অ্যাফোর্ড করতে পারে প্লিজ ট্রাই টু রেজিস্টার। নিজের ক্লাসমেটস একটু বলো, দ্যাট উড বি সামথিং গ্রেট। অ্যাবসলিউটলি। তাহলে আমাদের কাছে ফান্ড এলে আমরা আরো ভালো কাজ করতে পারবো যেগুলো আমরা ভাবছি। তো হাউএভার আজকে এইটুকুই থাক, পরে আবার কথা হবে কোনো সময়। সবাই যেন আমরা একসাথে থাকি এবং এগিয়ে চলি। ধন্যবাদ। Thank you. থ্যাংক ইউ। থ্যাংক ইউ।